আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীববিজ্ঞান প্রথম অধ্যায়ের ষষ্ঠ পর্বের খুবই কিউট একটা দারুণ ক্লাসে। যেই ক্লাসে আমরা একটাই টপিক নিয়ে পড়বো এবং খুবই সহজ সুন্দর গোছানো ক্লাস। আমাদের যাদের জীববিজ্ঞান পড়তে ভালো লাগে না, আমি বলবো এই অধ্যায়টা এই অংশ থেকে শুরু করতে পারো, কারণ এই অংশটা অন্য আগের এবং পিছের কোনো অংশের সাথে রিলেটেবল না। তুমি শুধুমাত্র এই অংশটাই আজকে পড়তে পারো এবং তোমার মনে হবে যে তুমি একটা ভালো রকমের পড়াশোনা আগায় ফেলেছো। ওকে, সো আজকে আমরা ক্রোমোজোম পড়বো। তো অবশ্যই ক্রোমোজোমের আমরা ভৌত গঠন, রাসায়নিক গঠন, প্রকারভেদ, এমনকি ক্রোমোজোমের এখানে কিন্তু কাজও আছে, ক্রোমোজোমের কাজ, এই সব কিছু আমরা পড়াশোনা করব। তো প্রথমে আমরা ক্রোমোজোম বলো বা ক্রোমোসোম বলো সেটাতে চলে যাচ্ছি। তুমি উচ্চারণ যেমন চাই করতে পারো, কোনো বাধ্যবাধকতা নাই, কোনো সমস্যা নাই। তো ক্রোমোজোম নামটা এসেছে গ্রিক ক্রোমা থেকে। ক্রোমা মানে হচ্ছে কালার। আমরা জানি ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আমরা সবাই জানি না, ওখানেও কিন্তু ক্রোমো মানে হচ্ছে কালার ছিল, তার মানে ক্রোমো মানে অলওয়েজ কালার। তো আপু ক্রোমোজোমের নাম এরকম কালার কেন? আর সোমা মানে হচ্ছে বডি বা দেহ, মানে রং নিতে পারে এমন একটা দেহ। তো ব্যাপার হচ্ছে ক্রোমোজোম যখন আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি, আমরা যদি এটাকে রং না দিই তাহলে আমরা এটা দেখতে পারবো না। তো মাইক্রোস্কোপের নিচে যখন আমি ক্রোমোজোমটাকে দিব তখন মাইক্রোস্কোপ মানে ক্রোমোজোমটাকে রং দিতে হয় এবং ক্রোমোজোম সেই রংটা নেয়। ক্রোমোজোম রং ধারণ করতে পারে এমন একটা দেহ বা এমন একটা অংশ, এই জন্যই ক্রোমোজোমের নাম দেওয়া হয়েছে রং ধারণকারী দেহ বা ক্রোমোজোম বা ক্রোমোসোম। এরপরে হচ্ছে আদি ক্রোমোজোম এবং ক্রোমোজোম নামে দুটো টার্ম আছে। তো আদি ক্রোমোজোমকে দুইভাবে ডেফিনিশন দেওয়া যায়। একটা হচ্ছে ক্রোমোজোম গঠিত হওয়ার আগের ফেজটাকে আমরা আদি ক্রোমোজোম বলতে পারি, আর আরেকটা হচ্ছে আদি কোষে যেহেতু পারফেক্ট ক্রোমোজোম থাকে না, আমরা বলতে পারি ডিএনএ গুলো ওই প্যাঁচানো পুচানো ভাবে থাকে, সেটাকেও আমরা ক্রোমোজোম হিসেবে বলতে পারি। তো দুটো কথা আসলে একই, কারণ আমরা এটাও জানি যে আদি কোষ থেকে প্রকৃত কোষের তৈরি হয়েছে, তার মানে আদি ক্রোমোজোম থেকেই প্রকৃত ক্রোমোজোমের তৈরি হবে, মানে পারফেক্ট যে ক্রোমোজোম সেটা। তো দুইটা একই কনসেপ্ট। হ্যাঁ, তো আমরা বুঝছি আদি ক্রোমোজোম মানে একটা হতে পারে যে ক্রোমোজোমের আগের ফেজ, একটা ক্রোমোজোম যে তৈরি হচ্ছে তার আগের অবস্থা, এই দেখো লেখা আছে প্রো ক্রোমোজোম, মানে ক্রোমোজোমের আগের অবস্থা। আরেকটা নাম আমরা দিতে পারি যে ক্রোমোজোমটা এখনো যেহেতু পারফেক্ট অবস্থায় যায়নি। এবং ক্রোমোজোম কি দিয়ে তৈরি বলো তো? ক্রোমোজোম তৈরি হচ্ছে ডিএনএ এবং প্রোটিন দিয়ে। তাহলে এই যে ডিএনএটা যখন আছে তখন সেটাকে আমরা আদি ক্রোমোজোম হিসেবে সংজ্ঞায়িত করতে পারি। এরপরে আমরা ক্রোমোজোমের সংজ্ঞা দেখছি। তো আমি সবসময় তোমাদেরকে বলি, এটা কিন্তু একটা পড়ার টেকনিকের মধ্যে পড়ে, সেটা হচ্ছে কখনোই কোনো কিছু সংজ্ঞা আগে পড়তে যাবা না। তুমি যে কোনো সায়েন্সের যে কোনো 4টা সাবজেক্টই যখন পড়বা, তুমি কখনোই সংজ্ঞা আগে পড়তে যাবা না। আর যদি তুমি সংজ্ঞা আগে পড়ো, তুমি একটা জিনিস বুঝে নিবা, সংজ্ঞার কোনো কারণ থাকে না। সংজ্ঞা আসলে একটা স্ট্যাবলিশড কথা, এটা তোমাকে মেনে নিতে হবে, তারপরে সেখান থেকে বাদবাকি সব কিছু ড্রাইভ হবে বা উৎপন্ন হবে। যেরকম তোমাকে যদি বলি ম্যাট্রিক্স, তো ম্যাট্রিক্সের একটা সংজ্ঞা তুমি আগেই শিখে নিবা, তারপর সেখান থেকে তুমি ধারাবাহিকভাবে ম্যাট্রিক্স কি এগুলো জানতে থাকবা। ম্যাট্রিক্সের সংজ্ঞাতে কোনো কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ থাকবে না যে এই কারণে এটাকে ম্যাট্রিক্স বলে। বুঝতে পেরেছো? আচ্ছা, ফাইন। সো এই জন্য সংজ্ঞা প্রথমে আসলে পড়তে হয় না। হ্যাঁ, কারণ সংজ্ঞা যদি আমি তোমাকে এখন নাও পড়াই, তুমি খেয়াল করবা যে পরে তুমি যখন সব ক্রোমোজোমের গঠন টঠন সব কিছু জেনে গিয়েছো, তুমি সংজ্ঞাটা এমনিই পারবা। তো আমরা এখন সংজ্ঞাটা আপাতত স্কিপ করি, এটা বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, আচ্ছা। তো ক্রোমোজোমের আবিষ্কারে মোট 6টা বিজ্ঞানীর নাম আছে। একটা হচ্ছে কার্ল নাজেলি বা কার্ল নাগেলি, তারপরে একটা হচ্ছে স্টারবার্গার বা স্টারের বার্গার, আমি এভাবে মনে রাখতাম, ওয়াল্টার ফ্লেমিং। সবগুলো নামই অনেক ইম্পর্টেন্ট কারণ এই নামগুলো আমরা পরেও পাবো। তারপর হচ্ছে ওয়ালডেয়ার, তারপরে শাটন অ্যান্ড বোভেরি, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, শাটন অ্যান্ড বোভেরি। তারপর হচ্ছে থিওফিলিস পেইন্টার, সবার নামই মোটামুটি ইম্পর্টেন্ট, একদিনে একসাথে পড়তে যাবে না, বাট সবগুলো নামই আমাদের লাগবে। তো প্রথমে আমাদের বলতেছে কার্ল নাজেলি সর্বপ্রথম নিউক্লিয়াসে, মানে উদ্ভিদের নিউক্লিয়াসে ক্রোমোজোমটা দেখেন। এরপরে স্টারবার্জার হচ্ছে সূত্রাকার মতো কিছু গঠন লক্ষ্য করেছিলেন এবং ওয়াল্টার ফ্লেমিং হচ্ছে সর্বপ্রথম ক্রোমাটিন নামটা দেন। ওয়াল্টার ফ্লেমিং সর্বপ্রথম ক্রোমাটিন নামটা দেন। এরপরে হচ্ছে ক্রোমোজোম নামকরণটা দেন হচ্ছে ওয়ালডেয়ার, এবং শাটন এবং বোভেরি ক্রোমোজোমকে বংশগতীয় বৈশিষ্ট্যের বাহক এবং ধারক বলেন, এবং লাস্টে পেইন্টার হচ্ছে মানুষের ক্রোমোজোম সংখ্যা প্রকাশ করেন। টু বি ভেরি অনেস্ট, এই 6টাই ইম্পর্টেন্ট, কোনোটাই মিস আউট করার মতো না। সো তোমরা আস্তে ধীরে
স্লোলি টাইম নিয়ে এটা হচ্ছে মেমোরাইজ করো, একদিনে এটা করতে যেও না। এবং এই অধ্যায়ের মানে আজকের যে ক্লাস আছে পুরো ক্লাসের মধ্যে বোরিং টপিক আসলে এইটাই, মানে এই আবিষ্কারের এই অংশটুকুই, বাদবাকি সব অংশই তোমার বেশ ভালো লাগবে। হ্যাঁ, আচ্ছা, তো বিস্মৃতি আমরা সবাই জানি ক্রোমোজোম হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে থাকে। নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিওপ্লাজম আছে, গত ক্লাসে আমরা নিউক্লিয়াসের গঠন পড়েছি, তো ওই নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে আমাদের হচ্ছে ক্রোমোজোমটা থাকে। তার মানে ক্রোমোজোমের অবস্থান হচ্ছে নিউক্লিয়াসে, স্পেসিফিক্যালি নিউক্লিয়াসের নিউক্লিওজোমে। আচ্ছা, নিউক্লিওজোমে না, সরি, নিউক্লিওপ্লাজমে। নিউক্লিওজোম কিন্তু আরেকটা জিনিস, হ্যাঁ, সেটা আমরা আজকে শিখব। তো ক্রোমোজোম কখনো কখনো নিউক্লিয়াসের বাহিরেও থাকতে পারে। এই কথাটা আমি যখনই বলবো তোমাদের মনের মধ্যে একদম ইনস্ট্যান্ট একটা খটকা লাগবে, তোমাদের মনে হবে যে আসলে ক্রোমোজোম নিউক্লিয়াসের বাহিরে থাকতে পারে, কিন্তু সেটা কোন জায়গা, আসলে কোন জায়গায় এটা থাকতে পারে। তো এইবার আমি তোমাদেরকে মনে করাই দিতে চাই যে আমরা যখন মাইটোকন্ড্রিয়া পড়েছিলাম, আমরা যখন প্লাস্টিড পড়েছিলাম, আমরা বলেছিলাম যে এদের একটা বৃত্তাকার ডিএনএ আছে। এদের এই বৃত্তাকার ডিএনএটাই কিন্তু সেই ক্রোমোজোম হিসেবে আমরা কাউন্ট করতে পারি, যেটাকে আমরা বলি মাইটোকন্ড্রিয়াল ক্রোমোজোম বা মাইটোকন্ড্রিয়াল জেনেটিক ম্যাটেরিয়াল। কারণ জেনেটিক ম্যাটেরিয়াল মানেই কিন্তু আসলে ক্রোমোজোম, ঠিক আছে? যেই কোষে ক্রোমোজোম থাকে না, যেরকম আদি কোষে কিন্তু ক্রোমোজোম থাকে না, তো সেই কোষে কিন্তু ডিএনএ থাকে। এইভাবে এই যে এই মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের কারণে আমরা বলতে পারি যে ক্রোমোজোমটা নিউক্লিয়াসের বাহিরেও থাকতে পারে, বাট আইডিয়ালি ক্রোমোজোমের পজিশন হচ্ছে মেনলি আমাদের নিউক্লিয়াসে। ঠিক আছে, ঠিক আছে, ফাইন। এরপরে আমরা সংখ্যা শিখব। তোমাদেরকে একটা জিনিস আমি আগেই দেখাই নিচ্ছি, সেটা একটু খেয়াল করি আমরা। আমাদের বইতে এরকম একটা ছক আছে, হ্যাঁ, এরকম একটা ছক আছে আমাদের বইতে, এইরকম একটা ছক আছে যেখানে অনেকগুলো সায়েন্টিফিক নাম, অনেকগুলো জীব এবং সেই জীবের ক্রোমোজোম সংখ্যা দেওয়া আছে। আই নো তোমাদের জন্য এটা খুবই ভেজাইলের একটা জায়গা, কিন্তু আমি বলছি না যে আজকে ক্লাসটা তোমার অনেক ভালো লাগবে করে, তো তোমাদের এই সংখ্যাগুলো কিভাবে মনে থাকবে সেই ব্যবস্থা আমি করে দিব। তবে সায়েন্টিফিক নাম মনে রাখার ব্যবস্থা করাটা কঠিন, কিন্তু এর মধ্যে কিছু কিছু সায়েন্টিফিক নাম তোমরা আবার ইন্টারে পড়েছো, সরি এসএসসিতে পড়েছো, কিন্তু আমি বলবো সায়েন্টিফিক নামটা নেক্সট স্টেপে পড়তে, অর্থাৎ তুমি যখন রিভিশন ফেজে যাবা তখন পড়তে, এখন না পড়তে। বাট এই ছকের নাম মানে ক্রোমোজোম সংখ্যাগুলো কিভাবে মনে রাখবা আমি সেটার ব্যবস্থা করে দিব। আমার একটা ইচ্ছা আছে যে তোমাদের জন্য আমি হচ্ছে বইয়ের যতগুলো সায়েন্টিফিক নাম আছে সেটা একটা জায়গায় এনে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এটা আমি চেষ্টা করব, আমার এটা ইচ্ছা আছে, যেহেতু তোমরা সায়েন্টিফিক নাম নিয়ে বেশ প্যারা খাও আর কি, এই জন্য। ওকে, সো প্রজাতির বৈশিষ্ট্য ভেদে এর সংখ্যা হচ্ছে 2 থেকে 1600 হতে পারে, মানে সর্বনিম্ন ক্রোমোজোম হচ্ছে 2টা এবং সর্বোচ্চ ক্রোমোজোম একটা জীবে পাওয়া গিয়েছে সেটা হচ্ছে 1600টা। ওকে, সো 2 থেকে 1600 পর্যন্ত সংখ্যার ক্রোমোজোম আবিষ্কার হয়েছে। দ্যাট ডাজন্ট মিন যে 1600ই সর্বোচ্চ, 1000-এর বেশি অর্থাৎ 5000, 10,000 ক্রোমোজোমও সর্বোচ্চ হতে পারে। যে কোনো সময় এমন একটা প্রজাতি আবিষ্কার হয়ে যেতে পারে যেটার ক্রোমোজোম সংখ্যা এর থেকেও বেশি। তো উচ্চতর জীবে এর সংখ্যা 2 থেকে 80, এটাই তো ইম্পর্টেন্ট না, এটা স্কিপ করতে পারো। উদ্ভিদে সর্বোচ্চ সংখ্যক ক্রোমোজোমের মানে ক্রোমোজোম যেই জীবটাতে মানে যেই উদ্ভিদটাতে সেটা হচ্ছে অফিওগ্লোসাম রেটিকুলাটাম। সারা জীবন তোমার এটা কাজে লাগবে, সারাটা জীবন। মানে তুমি যদি পরবর্তীতে হায়ার স্টাডিজে এই বায়োলজি নিয়ে নাও পড়ো, তাও দেখবা তুমি বিসিএস দিচ্ছ, সেখানেও এটা আসে যে উদ্ভিদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ক্রোমোজোম পাওয়া গিয়েছে কোন ধরনের উদ্ভিদে, অ্যাটলিস্ট এটা তো আসেই, সেটা হচ্ছে একটা ফার্ন জাতীয় উদ্ভিদে বা একটা টেরিডোফাইটস, এবং ওইটার ছবি হচ্ছে ওই যে ডানে উপরে দেওয়া আছে, অফিওগ্লোসাম রেটিকুলাটাম। অফিওগ্লোসাম রেটিকুলাটাম। কয়েকবার আয়নার দিকে তাকিয়ে নিজেকে নিজে বলবা, সব কিছু ট্রিক্স থাকে না, হ্যাঁ, কিছু কিছু জিনিস তুমি হচ্ছে নিজের মতো করে আবিষ্কার করবা। ওকে, ফাইন। এরপরে সর্বনিম্ন পুষ্পক উদ্ভিদ যেটা, এটা কিন্তু ফার্ন কিন্তু পুষ্পক উদ্ভিদ না। পুষ্পক উদ্ভিদের মধ্যে যারা উপক্রমণিকার ক্লাস করেছো জানবা, পুষ্পক উদ্ভিদের মধ্যে কিন্তু আমাদের নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদ পড়ে। আর এই যে শৈবাল, তারপরে মস, টেরিডোফাইটা মানে ফার্ন, এগুলো কিন্তু অপুষ্পক উদ্ভিদ। তো পুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বনিম্ন ক্রোমোজোম আমরা পেয়েছি হ্যাপ্লোপাপাস গ্রাসিলি। এই উদ্ভিদটার সাথে তোমরা অনেকে পরিচিত হওয়ার কথা, ছোট ছোট ঘাসের মধ্যে হলুদ কালারের কুটি কুটি ফুল থাকে, দেখতে কিছুটা সানফ্লাওয়ারের মতো, সেটার হচ্ছে ক্রোমোজোম সংখ্যা 4। এবং আরেকটা হচ্ছে পোয়া লিটারোসা।
পোয়া লিটারোসা এক টাইপের ঘাসের নাম। এইটা ওই যে ডান সাইডে কিছুটা দুর্বা ঘাসের মতো কিছুটা মানে ঘাসের নাম। এটা হচ্ছে 506 থেকে 530টা ক্রোমোজোম হচ্ছে এখানে থাকে। তো পুষ্পক উদ্ভিদের মধ্যে ইয়েস ঘাস কিন্তু পুষ্পক উদ্ভিদ, ঘাসে কিন্তু ফুল হয়, তোমরা খেয়াল করলে দেখবা যে ঘাসে ফুল হয়। হ্যাঁ, বাঁশও কিন্তু পুষ্পক উদ্ভিদের মধ্যে পড়ে। তো এই যে আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই হলুদগুলা, এইটার হচ্ছে 4টা ক্রোমোজোম, এবং ডান সাইডে যেই ঘাসের মতো যেটা আছে সেটার হচ্ছে 506 থেকে 530টা। এটা একদিনে হবে না, এটা আস্তে আস্তে হবে। হ্যাঁ, আজকে একটু পড়বা, আবার হচ্ছে সকালে উঠে যদি এটা ইচ্ছা থাকতে হবে, সকালে উঠে মনে হয় যে এটা আবার একটু দেখি, এভাবে দেখতে দেখতে রিভিশন দিতে দিতে হবে। যারা ক্লাস অলরেডি শুরু করছো তারা এটা বারবারই রিয়েলাইজ করতে পারবা যে তুমি যদি লাস্ট মোমেন্ট পর্যন্ত বায়োলজি ফেলাই রাখো, এই জিনিস তুমি রিভিশন দিয়ে জীবনেও না অ্যাডমিশন লাইফে এন্টার করতে পারবা, না তুমি ইউনিভার্সিটি লাইফে এন্টার করতে পারবা। যারা ভালো স্টুডেন্ট তারা সুন্দর মতো 1 বছরে না হলে অ্যাটলিস্ট 1.5 বছরে তারা সিলেবাস কমপ্লিট করে রিভিশন ফেজে চলে যায়। আর এই ফেজে যারা যাইতে পারে না, সত্য কথা, তাদের চান্স পাওয়ার মানে পার্সেন্টেজ অনেক কমে যায়, এটা একদম ফ্যাক্ট। হ্যাঁ, তারপরেও পরিশ্রম যে কোনো কিছুকে কামব্যাক করাতে পারে, সেটা আলাদা হিসাব। আচ্ছা, এরপরে প্রাণীদের মধ্যে সর্বনিম্ন ক্রোমোজোম পেয়েছি আমরা গোলকৃমিতে। গোলকৃমির সায়েন্টিফিক নামটা আমরা জুলজিতেও পাবো, সেটা হচ্ছে অ্যাসকারিস মেগালোসেফালাস, ওই যে ডান সাইডে যে গোলকৃমি আছে উপরে সেটা। আর সর্বোচ্চ সংখ্যক ক্রোমোজোম পাওয়া গিয়েছে এক ধরনের প্রোটোজোয়াতে, মানে প্রোটিস্টা জাতীয় উদ্ভিদ, এক ধরনের প্রোটোজোয়া, অ্যামিবা এরকম টাইপের একটা এককোষী উদ্ভিদের কথা চিন্তা করতে পারো তোমরা। সো হচ্ছে আউলাকান্থা, আউলাকান্থা। তোমরা জানো আমি যেহেতু বোটানিতে পড়ছি, সো প্রাণীদের সায়েন্টিফিক নাম আমি একটু কম মুখস্থ করছিলাম। এটা আমার এক্সট্রা ডিপার্টমেন্টাল কোর্স ছিল, এটাতে সবই পড়াইছিল, তোমাদের জিওলজি বইটা ফুলি একটা সামারি করে পড়াইছিল, বাট সায়েন্টিফিক নামগুলো একটু কম মুখস্থ করা। জিওলজি দেখবা যে বোটানির সায়েন্টিফিক নামগুলো আমার মুখে যতটা ফ্লুয়েন্ট আসে, এই নামগুলো কিন্তু আমার মুখে এতটা ফ্লুয়েন্ট আসে না, যেহেতু আমি জিওলজিতে পড়ি নাই। সেই কারণে যেমন আমি যতদূর জানি ডাক্তাররা তো সায়েন্টিফিক নাম মুখস্থই করে না, কারণ তাদের এগুলো লাগেই না, ঠিক আছে। যদিও তাদের পড়াশোনার ক্ষেত্র আরও অনেক বেশি, তারা অন্য পড়তে পড়তে আসলে কাহিল হয়ে যায়, এগুলো কখন পড়বে। ফাইন। সো এরপরে আমরা চলে আসছি হচ্ছে ক্রোমোজোম সংখ্যাতে। তো এইটার খুবই সুন্দর সমাধান হচ্ছে আমি করে দিয়েছি টপার্স ব্লুপ্রিন্টে, তোমরা খুবই খুশি হয়ে যাবে এরকম একটা সমাধান করেছি, যেহেতু গত কয়েক বছরে বারবার এখান থেকে কোশ্চিন আসতেছে, এই জন্যই মূলত এটার সমাধান করা। আমি একটু বুঝাই দিচ্ছি তোমরা কিভাবে পড়বা, তোমরা বাকিটা নিজেরাই পড়তে পারবা। হ্যাঁ, আচ্ছা খেয়াল করো, প্রথমে বলতেছে সপোজ 14, পেকমু 18, ধাট 24। এটা আগে কয়েকবার রিডিং পড়বা। সপোজ 14, পেকমু 18, ধাট 24। সপোজ মানে সতে শশা, পতে পাট, জতে জব, এরা হচ্ছে সবাই 14। পেকমু মানে পেঁপে, কতে হচ্ছে কপি, এবং মুতে হচ্ছে মূলা। কপি মূলার তরকারি আমরা সবাই জানি, পেঁপে কপি মূলা। হ্যাঁ, এটা হচ্ছে 18। এবং ধাট মানে হচ্ছে ধান এবং টমেটো, এটা হচ্ছে 24। তারপরে আমরা মনে রাখবো যে পেঁয়াজ, ভুট্টা, তামাক, বাদাম, গম, কলা, আলু, এইভাবে যখন তুমি কয়েকবার পড়বা দেখবা অটোমেটিকলি এটা একটা ছন্দের মতো মনে হবে। তো প্রথমে আগে আমরা এই ছন্দটা দিয়ে মনে রাখলাম বেশ কয়েকটা, 1 2 3 4 5 6 7 8টা জীব কিন্তু আমাদের অলরেডি ডান হয়ে গেল, 14 18 24। এরপরে এটা ঊর্ধ্বক্রম অনুসারে গেছে এবং হচ্ছে 16 20 28। তোমরা দেখবা যে 4টা করে বাড়ছে, এই যে 4টা, তারপরে 4টা, তারপরে রেশিওতে 4-এর ঘরের এগুলা 40 42 44 48। তাহলে কি 40 42 44 48। এই যে 40 42 44 48 এটা হচ্ছে বাদাম গম কলা আলু, বাদাম গম কলা আলু, 40 42 44 48 এইভাবে পড়তে হবে। ঠিক আছে, আমি যথেষ্ট এটা কনসাইজ করে দিছি, এর থেকে কনসাইজ করা সম্ভব না, তোমাদেরকে একটু এফোর্ট এখানে দিতে হবে। আর আদারওয়াইজ এফোর্ট দিতে না চাইলে অংশটা তোমাদের স্কিপ করতে হবে, বাট একটা এমসিকিউ এটা চলে আসবে। তোমরা টপার্স ব্লুপ্রিন্টের কোশ্চিন ব্যাংকেও দেখবা এখান থেকে ইভেন বোর্ড পরীক্ষাতেই এমসিকিউ আসছে, অ্যাডমিশনের কথা বাদই দাও, বোর্ড পরীক্ষাতেই এখান থেকে এমসিকিউ এসে গেছে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে মাই 46 গছা। মাই মানে হচ্ছে মানুষ, ইঁদুর। আমরা জানি যে মানুষের 46টা ক্রোমোজোম, সো মাই ইঁদুর আমরা এভাবে মনে রাখতে পারি। আমি মনে রাখছিলাম মানুষ এবং ইঁদুর দুইটাই স্তন্যপায়ী প্রাণী, সো মাই ইঁদুর 46। মানুষ আর ইঁদুর কিন্তু একই সাথে একই বাসার মধ্যেই থাকে, গরু আর ছাগল আর মানুষ কিন্তু একই বাসার মধ্যে থাকে না। এরপর হচ্ছে গরু ছাগল 60। এরপরে হচ্ছে গড়ি গিনি কবু ব্যাংখর, গড়ি গিনি কবু ব্যাংখর
48, 64, 80, 26, 44, খর 44। হ্যাঁ, এইভাবে এখানে হচ্ছে একদম শর্টার ভার্সন করা আছে, এর থেকে শর্টার ভার্সন সম্ভব না। আমি বারবারই বলতেছি, তোমাদের বিরক্ত লাগতে পারে, সত্য কথা যেটা, এইটা দেখলেই সবার বিরক্ত লাগে। এটা ম্যাক্সিমাম টিচার বলে ইউ ক্যান স্কিপ ইট, এটা মুখস্থ করার দরকার নাই। বাট এটা মুখস্থ করার দরকার ছিল না আজ থেকে কয়েক বছর আগে, এখন রিসেন্টলি এই জায়গা থেকে কোশ্চিন দিচ্ছে, সো এখান থেকে কোশ্চিন দিতে পারে। আর যাদের মেডিকেল টার্গেট তারা তো এই অংশ বাদই দিবা না, কারণ মেডিকেলে মেনলি সেই কোশ্চিনই দেয় যেই কোশ্চিনে মুখস্থ বিদ্যা ভরপুর ভরা। আমার সময় এসেছিল কার্বন ডাই অক্সাইডের স্ফুটনাঙ্ক কত, জাস্ট ভাবো, কার্বন ডাই অক্সাইডের স্ফুটনাঙ্ক, এটা কি এটা মুখস্থ করার মতো কোনো বিষয়, সেটাও চলে আসছে। তাহলে এই ক্রোমোজোম, এটা তো কোনো ব্যাপারই না, এটা জিজ্ঞেস করতেই পারে। বায়োলজিতে তো এগুলো মানে লাগে, এগুলো খুব বেসিক জিনিস, এগুলো লাগে, সেটা করতেই পারে। ঠিক আছে, ফাইন, ওকে। তাহলে এখন আমাদের প্রথম টপিক আসলে শেষ, আমরা এখন দ্বিতীয় টপিকে চলে যাচ্ছি, ক্রোমোজোমের ভৌত গঠন। তোমাদের জন্য খুবই সহজে আগে আমি ক্রোমোজোমের গঠনটা আঁকবো। তোমরা এখানে একটু কমন সেন্স আগে খাটাবা যে একটা ক্রোমোজোমে তুমি আসলে কি কি পাও, এরপরে আমরা হচ্ছে ক্রোমোজোমের স্ট্রাকচারগুলো সাইড বাই সাইড দেখতে থাকবো। তো আমরা সবাই জানি যে একটা ক্রোমোজোম এইরকম ধরনের হয়, ঠিক আছে? ওকে, একটা ক্রোমোজোম এরকম ধরনের হয়। তো একটা ক্রোমোজোম যদি এরকম ধরনের হয়, স্বাভাবিকভাবে এই ক্রোমোজোমে তোমরা কি কি অংশ দেখতে পাচ্ছ আমাকে একটু কমেন্টে বলবা। একটা ক্রোমোজোম যদি এরকম হয় তাহলে স্বাভাবিকভাবে এই ক্রোমোজোমে তোমরা কি কি অংশ দেখতে পাচ্ছ? খুবই সুন্দরভাবে প্রথমেই বলবা যে আপু আমি দেখতে পাচ্ছি হচ্ছে বাহু, ঠিক আছে, এটা একটা বাহু, এটা একটা বাহু, এবং এইখানে আমি দেখতে পাচ্ছি হচ্ছে সেন্ট্রোমিয়ার। তোমরা আজকে জানবা সেন্ট্রোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের একটা খাঁজ বা গর্ত। যেই খাঁজ বা গর্তকে আমরা প্রাথমিক কুঞ্চন বলি। মানে প্রাথমিক কুঞ্চনের অর্থ হচ্ছে একটা ক্রোমোজোমে একটা সেন্ট্রোমিয়ার থাকেই, এটা মাস্ট। যেরকম একটা কোষে একটা নিউক্লিয়াস থাকে, এক্সেপশন কিন্তু হতে পারে, নিউক্লিয়াস নাও থাকতে পারে, নিউক্লিয়াস বেশিও থাকতে পারে, সব রকমই হতে পারে, বাট অ্যাজ ইউজুয়াল একটা কোষে একটা নিউক্লিয়াস থাকে। একইভাবে একটা ক্রোমোজোমে একটা প্রাথমিক কুঞ্চন বা প্রাথমিক খাঁজ বা প্রাথমিক ভাঁজ বা প্রাথমিক গর্ত থাকেই। তাহলে সেন্ট্রোমিয়ারের আরেকটা নাম হচ্ছে প্রাথমিক কুঞ্চন। তোমাদের মনের মধ্যে একটু খটকা লাগছে না যে আপু যদি প্রাথমিক কুঞ্চন সেন্ট্রোমিয়ার হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এখানে গৌণ কুঞ্চন থাকার কথা? ইয়েস, তুমি ঠিকই গেস করছো, ক্রোমোজোমে গৌণ কুঞ্চনও থাকে। তো গৌণ কুঞ্চনটা আমাদের এইরকম একটা জায়গায় থাকতে পারে, এবং এইটাকে আমরা হচ্ছে গৌণ কুঞ্চন বলি। আর সেন্ট্রোমিয়ারটা কি? সেন্ট্রোমিয়ারটা হচ্ছে আমাদের প্রাথমিক কুঞ্চন, ঠিক আছে, ওকে। এই যে এখানে যে গৌণ কুঞ্চন হলো, এটার উদ্দেশ্য কি ছিল? এখানে যে গৌণ কুঞ্চন হইছে, এটার উদ্দেশ্য হচ্ছে এইরকম একটা গোল অংশ ধরে রাখা, এবং এই গোল অংশের নাম হচ্ছে স্যাটেলাইট। গোল অংশের নাম কি? স্যাটেলাইট। ডান। এখন পর্যন্ত যা যা পড়াইছি কঠিন লাগছে কিছু? সামনেও লাগবে না আশা করি। হ্যাঁ, আচ্ছা, এইবার এই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, যেটা আমি তোমাদেরকে অনেকবার বলছি যে একটা ক্রোমোজোমের মধ্যে এইভাবে একটা ক্রোমোজোমে সবসময় কয়টা ডিএনএ থাকে এটা তোমাকে কেউ শিখাবে না, ঠিক আছে? একটা ক্রোমোজোমে একটাই ডিএনএ থাকে। তো এই যে একটা ডিএনএ একটা ক্রোমোজোমে যে থাকে, বাদবাকি যে জায়গাগুলো থাকে সেগুলোকে কি বলবো? আমরা এত দিন ধরে এতগুলো অঙ্গাণু পড়ে আসলাম, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা জানি যে যখনই কোনো একটা ফাঁকা জায়গা দেখব সেটাকে আমি চোখ বন্ধ করে ম্যাট্রিক্স বলবো, তাই না? ঠিক আছে, ফাইন। এইবার আমি যে এটাকে ম্যাট্রিক্স বললাম, এই যে ম্যাট্রিক্সের যে লেয়ারটা আছে, এই যে লেয়ারটা আছে ক্রোমোজোমের যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে আমি বলবো হচ্ছে পেলিকল বা পেলিকেলও বলে, পেলিকল। ক্রোমোজোমের বাহিরে সুন্দর করে যে লেয়ারটা থাকে সেটাকে হচ্ছে পেলিকল বলে,
এবং ক্রোমোজোমের লাস্টের যে অংশটাই যে এইরকম, এই যে লাস্টের দিকের এই অংশটুকু, লাস্টের দিকের এই অংশটুকু একদম লাস্ট মানে কি টেল, মানে টেলোফেজ যেরকম লাস্টে ছিল। সো একইভাবে এই অংশটাকে আমরা বলবো হচ্ছে টেলোমিয়ার। ঠিক আছে, এই অংশটাকে আমরা কি বলবো? টেলোমিয়ার। ডান। এবং একটা ক্রোমোজোম যখন সেন্ট্রোমিয়ার ব্যতীত এভাবে দুই বরাবর ভাগ হয়ে যায় সেটাকে আমরা ক্রোমাটিড বলি। যেরকম আমি যদি তোমাদেরকে দেখাই যে এইখানে আমাদের এইটা হচ্ছে একটা ক্রোমাটিড এবং এইটা হচ্ছে আমাদের আরেকটা ক্রোমাটিড। তো একটা ক্রোমোজোম দুইটা ক্রোমাটিডে ভাগ থাকতে পারে, তাহলে এখানে কিন্তু আমি সেটাকে ক্রোমাটিড হিসাবে কাউন্ট করছি। এই ছিল মোটা অঙ্কে একটা ক্রোমোজোমের ভৌত গঠনের ক্ষেত্রে আমরা ক্রোমোজোমে কি কি দেখতে পাই সেটা। এখন আমরা সেটাই একটা একটা করে পড়বো। চলো শুরু করি। কিছু কিছু নতুন অংশও পাবো, বাট হচ্ছে মেনলি এগুলাই থাকবে। তো প্রথমে আমরা হচ্ছে ক্রোমাটিন পড়ছি। তোমাদের গত ক্লাসে আমি পড়িয়েছি ক্রোমাটিন এবং ক্রোমোজোমের মধ্যে একদম সোজা বাংলায় পার্থক্য হচ্ছে ক্রোমাটিন হচ্ছে একদম পেঁচানো পুচানো অংশ, আর ক্রোমোজোম হচ্ছে ক্রোমাটিনের থেকে একটু মোটা অংশ। তো ক্রোমোজোমের মূল উপাদান বা একটা ক্রোমোজোম কি দিয়ে তৈরি? একদম সহজ কথা, একটা ক্রোমোজোম ডিএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি। ক্রোমোজোমের মূল উপাদান হচ্ছে মূলত ডিএনএ, বাট একটা ক্রোমোজোম ডিএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি। ঠিক আছে, তো প্রাথমিকভাবে ক্রোমোজোমে যেই প্রোটিনটা থাকে সেটাকে আমরা নিউক্লিয় প্রোটিন বলি। কেন? কারণ ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসে, তার মানে ক্রোমোজোম যেই প্রোটিনটা দিয়ে তৈরি সেই প্রোটিনটাও কিন্তু নিউক্লিয়াসে থাকছে, এই জন্য সেটাকে আমরা নিউক্লিয় প্রোটিন বলি। ঠিক আছে, নিউক্লিয় প্রোটিনের অর্থ যেটা আমরা নিউক্লিয়াসে পাবো। আবার এটা অন্যভাবে আমরা চিন্তা করতে পারি, নিউক্লিক অ্যাসিডের সাথে যে প্রোটিনটা সংশ্লিষ্ট, অর্থাৎ যে প্রোটিনটা নিউক্লিক অ্যাসিড বলতে আমি বোঝাতে চাচ্ছি ডিএনএ এবং আরএনএর সাথে যে প্রোটিনটা সংশ্লিষ্ট, সেটাকেও আমরা সেমভাবে কি বলতে পারি বলো তো? সেটাকে আমরা সেমভাবে প্রোটিনই বলতে, মানে নিউক্লিয় প্রোটিনই বলতে পারি। তো প্রাথমিকভাবে নিউক্লিয় প্রোটিন যোগের সূত্রটি এই যে 11 ন্যানোমিটার, 30 ন্যানোমিটার, 300 ন্যানোমিটার, এই কনসেপ্টটা আমি তোমাদেরকে একটু বুঝাই। যদিও এখানে ছবিতে বোঝানো আছে, বাট আই অলওয়েজ প্রেফার যে আমি তোমাদেরকে বইয়ের ছবি দিয়ে বুঝাবো। ঠিক আছে, বইয়ের ছবি দিয়ে বুঝাবো। তো একদম শুরুতে এই ছবিটা আসলে ছিল, এটা কিন্তু বইয়েরই ছবি, জাস্ট রঙিন করা। তো প্রথমে একটা হচ্ছে ডিএনএ, এখানে দেখাইছে ডিএনএ 2 ন্যানোমিটার। তোমাদের মনে পড়ে ডিএনএর যে ব্যাস সেটা তোমরা 20 আর্মস্ট্রং শিখছিলা? মনে পড়ে সেটার কথা? যে একটা ডিএনএ তোমরা আঁকছিলা, এই যে এরকম করে আপু বারবার এঁকে দিয়েছিল, এবং এই যে ডিএনএর যে ব্যাস সেটা তোমরা 20 আর্মস্ট্রং শিখছিলা। এই 20 আর্মস্ট্রং ইজ ইকুয়াল টু আসলে 2 ন্যানোমিটার। ঠিক আছে, সেম একক, জাস্ট 1 ন্যানোমিটার এবং 1 আর্মস্ট্রংয়ের মধ্যেই 10 ইউনিট পার্থক্য, সেই কারণে এখানে হচ্ছে 2 ন্যানোমিটার হয়েছে এটা। ওকে, ডান। আচ্ছা, এইবার এই যে ডিএনএটা, এই ডিএনএর সাথে হিস্টোন প্রোটিন পেঁচিয়ে থাকে। কিভাবে পেঁচিয়ে থাকে এটা আমি খুবই সুন্দর করে তোমাদের দেখাবো, তুমি একটু খেয়াল করো। একদম খুবই একটা দারুণ ছবি তোমাদেরকে আমি দেখাবো। দেখো এই ছবিটা খেয়াল করো, এখানে তোমরা দেখতে পাচ্ছ গোল্লা গোল্লা যে অংশগুলো দেখতে পাচ্ছ এগুলাই হচ্ছে হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিন, এখানে লেখা হিস্টোন অক্টামার, অক্টা মানে হচ্ছে 8, অর্থাৎ 8টা হিস্টোন প্রোটিন একসাথে এভাবে থাকে এবং সেটা একটা ডিএনএ প্যাঁচায়, একটা ডিএনএ হিস্টোন প্রোটিনটাকে এইভাবে প্যাঁচায়। এই জিনিসটাকে আমরা বলি নিউক্লিওসোম। ঠিক আছে, তো নিউক্লিওসোম কি দেখো লেখাও আছে, হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত অবস্থায় ডিএনএকে নিউক্লিওসোম বলে। খুবই ইম্পর্টেন্ট। নিউক্লিওসোম বললে তোমার মাথা নিউক্লিয়াসে যাবে, নিউক্লিওপ্লাজমে যাবে, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবে, কিন্তু যে জানবে না তার মাথা কখনোই এখানে আসবে না যে নিউক্লিওসোম হচ্ছে মূলত হিস্টোন প্রোটিন, মানে 8টা হিস্টোন প্রোটিন ডিএনএ দিয়ে এরকম করে প্যাঁচিয়ে থাকবে। এইটাকে আমি হচ্ছে কি বলি? নিউক্লিওসোম বলি। একদম এই ছবিটার মতো। আমি এই ছবিটা নিয়ে আসছি কারণ আমি বিশ্বাস করি এই ছবিটার পরে তোমার আর মানে অন্য কিছু ভাবার, দেখার, বোঝার প্রয়োজন নাই। এটা একদম বেসিক একটা কথা। এখানে যে ডিএনএটা আছে এটাকে আমরা লিঙ্কার ডিএনএ বলি। তোমরা খেয়াল করো, এটা হচ্ছে
8টা হিস্টোন প্রোটিন, সেটাকে একটা ডিএনএ দিয়ে প্যাঁচাইছে, এখানে 8টা হিস্টোন প্রোটিন, সেটাকে একটা ডিএনএ দিয়ে প্যাঁচাইছে, এখানে একটা হিস্টোন প্রোটিন, সেটা ডিএনএ দিয়ে প্যাঁচাইছে, এবং এইভাবে একটা সুতার মতো জিনিস তৈরি হয়েছে। এই জিনিসটাই আমরা এইখানে ছবিতে আঁকছি, ঠিক আছে? এই জিনিসটাই আমরা এখানে ছবিতে আঁকছি, এই যে দেখছো, ওই যে খেয়াল করো। তো এইটা হচ্ছে, এইটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 11 ন্যানোমিটার, ঠিক আছে? এরপরে এরকম অনেকগুলো হিস্টোন প্রোটিন আরও বেশি এরকম করে পেঁচিয়ে 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 যে স্ট্রাকচারটা তৈরি করব সেটা হচ্ছে 30 ন্যানোমিটার। 30 ন্যানোমিটার, সেটাকে যদি আমি আরও মোটা করি সেটা হয়ে যাবে 300 ন্যানোমিটার। কনসেপ্টটা কিছুটা এমন, আমি কি দিয়ে যে দেখাবো আমি বুঝতে পারতেছি না। এখানে আমার কাছে অনেকগুলো তার আছে, বাট ক্লাস চলতেছে, দ্যাটস ওয়াই আমি তার টানার রিস্ক নিতে পারছি না। বা সো এখানে, আচ্ছা একটা মিনিট, আমি তোমাদেরকে এই জিনিসটা খুবই ইজিলি বুঝাই দিচ্ছি। আমার কাছে এটা বোঝানোর জন্য একটা খুবই দারুণ জিনিস আছে, আমি তোমাদেরকে এটার ব্যবস্থা করে দিচ্ছি, খেয়াল করো। আচ্ছা, মনে করো এই যে এই জিনিসটা হচ্ছে এইটা, এই পেনটা, ঠিক আছে? তো ওই পেনের সাথে যখন আমি আরেকটা পেন দিলাম তখন এটা একটু মোটা হইলো, আবার আরেকটা পেন দিলাম আরও মোটা হলো, আরেকটা পেন দিলাম আরও মোটা হলো। সো এইভাবেই এই মোটাগুলো বাড়তেছে। যখনই একটার সাথে আরেকটা পেঁচাচ্ছে, কিছুটা সুতা পেঁচানোর মতো, আমরা যখন সুতা পেঁচাই তখন কি হয় বলো তো? তখন হচ্ছে আমরা যত সুতা দিই তত রশ্মি বা গিট্টিটা মোটা হতে থাকে না? এখানে এক্স্যাক্টলি সেম ঘটনাই ঘটে। ওকে, সো এই কনসেপ্টটাই আমরা যখন পড়তেছিলাম ওই জায়গায় আমাদের মূলত এই কনসেপ্টটাই বলার চেষ্টা করছে, খেয়াল করো। এবং ওইখানেও এই ছবিটাই ছিল, এই যে দেখো ওই ছবিটাই ছিল যে এই যে এরকম এটাকে আরেকটু মোটা করে এটাকে আরেকটু মোটা করে এই অবস্থায় চলে গিয়েছে, এবং সেটাই এখানে লেখা ছিল যে আস্তে আস্তে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে এই অবস্থায় আমরা নিয়ে যাই। এখন আমরা নিউক্লিওসোমও বুঝে গিয়েছি। এখন আমরা দুইটা টার্মের সাথে পরিচিত হব, যে ক্রোমাটিনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইউক্রোমাটিন, একটা হচ্ছে হেটারোক্রোমাটিন। একদম সিম্পল লজিকের কনসেপ্ট দিয়ে আমি তোমাদেরকে এটা শিখাই দিব। ইউ, হোয়াট ডাজ ইট মিন বাই ইউ? ইউ মিনস, আমরা অলওয়েজ জানি ইউক্যারিওটিক, দ্যাট মিনস যে খুব ভালো, যে খুব পারফেক্ট। অ্যান্ড হেটারো, যেরকম হেটারোট্রফিক, দে আর নট সো পারফেক্ট, কারণ হচ্ছে তারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। সো তোমার মাইন্ডের মধ্যে অলওয়েজ এই জিনিসটা এভাবেই বিল্ড আপ হবে, যেরকম তোমার মাইন্ডের মধ্যে কি বিল্ড আপ হয়েছে, গরুর মাংস, ইলিশ মাছ মানে হচ্ছে অনেক ভালো খাবার। অপরদিকে তোমাকে যদি একটা ছোট মাছের কথা বলা হয়, হ্যাঁ, বা ডিমের কথা বলা হয়, দ্যাট নট সো ভালো খাবার। বাট লজিক্যালি বা একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং, ভালো খাবার কিন্তু ওই ছোট মাছ এবং ডিম, রাদার দ্যান গরুর মাংস অ্যান্ড ইলিশ মাছ। তো তুমি আজকের পর থেকে মাথার মধ্যে এই কনসেপ্টটা বিল্ড আপ করবা, হেটারো মিনস দ্যাট নট সো গুড, বাট ইউ মিনস দ্যাটস গুড। সো হেটারো যারা, তারা কীরকম? তারা হচ্ছে হেটারো, তারা অনেক পেঁচানো, মানে তারা খুব প্যাচাইলা জিনিস, বিকজ দে আর নট সো গুড। সো তারা যেহেতু প্যাচাইলো এবং তারা দে আর নট সো গুড, সো এই যে প্যাচানো অবস্থায় যে মানে প্যাচানো অবস্থায় যে ক্রোমাটিনটা থাকে, যেটা অতিরিক্ত বেশি প্যাচানো, সেটাকে আমরা হেটারোক্রোমাটিন বলি। আর যেই ক্রোমাটিনটা অনেক বেশি প্যাচানো না, সেটাকে আমরা ইউক্রোমাটিন বলি। এখন এটার সুবিধাটা কি? আমরা কিন্তু ধাপে ধাপে কিছু জটিল প্রসিডিউরের দিকে আগাচ্ছি। যেরকম আমরা যদি এরকমভাবে একটা ডিএনএকে চিন্তা করি, এই ডিএনএটা পরবর্তীতে আরএনএতে পরিণত হয়, এবং এই আরএনএটা পরবর্তীতে প্রোটিনে পরিণত হয়। সো একটা ডিএনএ যখন একটা আরএনএতে পরিণত হচ্ছে, এই ফেজটাতে অবশ্যই ডিএনএর যে প্যাচগুলো আছে সেগুলো তার খোলার প্রয়োজন হবে, কারণ ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স বা 2 সূত্র আকারের প্যাঁচানো অংশ। তো এইটা যখন খুলে যাবে তখন সে আরএনএ হবে। তাহলে তুমি এবার কমন সেন্স খাটাই বলো, যে বেশি প্যাঁচায় আসছে সে কি তাড়াতাড়ি খুলবে, নাকি যে কম প্যাঁচায় আসছে সে তাড়াতাড়ি খুলবে? খুবই কমন সেন্স, যে রশ্মিটা কম প্যাঁচানো সেটা খুলতেই তো আমার টাইম কম লাগবে। তার মানে ইউক্রোমাটিন, দে আর সো মাচ পারফেক্ট, এবং তারা খুব সুন্দরভাবে ডিএনএকে আরএনএতে রূপান্তর করে, এবং তারা কাজের, মানে তারা হচ্ছে একটা
মানে গুড পিপল এবং তারা কাজ করতে পছন্দ করে, দে আর নট সো লেজি। আর ওরা হচ্ছে ভেজাইল্লা, সারাদিন হচ্ছে গসিপ করে, এক জায়গায় জড়ায়া থাকে, এক জায়গায় পেঁচায়া থাকে, এবং দে আর নট সো গুড, এবং তারা কোনো কাজও করে না। কেন? তারা যেহেতু প্যাচায় আছে, সো ওইখানে আমি ওদের প্যাচও খুলতে পারি না। এই প্যাচ না খুলতে পারার কারণে ওরা এমআরএনএ সংশ্লেষণ, মানে এমআরএনএ সংশ্লেষণ মানে তৈরি, এই জিনিসটাও তোমাদের বায়োলজি পড়তে আসছে, এখন থেকে হ্যাবিট করতে হবে। সংশ্লেষণ মিনস হচ্ছে তৈরি হওয়া, সিনথেসিস মিন হচ্ছে তৈরি হওয়া। সো সংশ্লেষণে অংশগ্রহণ করে না মানে এরা এমআরএনএ তৈরিতে অংশগ্রহণ করে না। এমআরএনএ সম্পর্কে বিস্তারিত এই যে আমরা নেক্সট ক্লাসেই শিখবো। এমআরএনএ মিনস হচ্ছে মেসেঞ্জার আরএনএ, ঠিক আছে, মানে যেই আরএনএটা পরে মেসেজ ক্যারি করবে। সো মেন কথা আমরা মনে রাখি এমন ক্রোমাটিন যারা পরবর্তীতে আমাদের হচ্ছে আরএনএ তৈরিতে অংশগ্রহণ করে না। এবং এরা কিন্তু অনেক বেশি কুণ্ডলিত থাকে এবং নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে, ওই যে ওটা তো কোনো কাজের না। অপরদিকে তুমি যদি এদের বৈশিষ্ট্য দেখো, এরা কিন্তু সক্রিয় ডিএনএ ধারণ করবে এবং এরা কিন্তু আমাদের হচ্ছে এমআরএনএ সংশ্লেষণেও অংশগ্রহণ করবে। সো দে আর ভেরি গুড পিপল। ওকে, ডান। তো আমরা এতক্ষণ পড়ে ফেললাম হচ্ছে ক্রোমাটিন। তো এই ক্রোমাটিনটাই পরবর্তীতে যখন ক্রোমোজোমে পরিণত হয় এবং ক্রোমোজোমটা যখন মাঝ বরাবর এরকমভাবে কেটে যায়, আর এইটাও বুঝে রাখো যে ক্রোমোজোমের ভেতরের সুতাগুলোকেই আসলে আমরা ক্রোমাটিন বলছি, কারণ ক্রোমাটিন যত বেশি পেঁচাবে তত বেশি ও ক্রোমোজোমের রূপ নিবে। মানে জিনিসটা কিছুটা এমন যে আমি যদি এই জিনিসগুলাকে একত্রিতভাবে ক্রোমোজোম বলে থাকি, তাহলে এইটা হচ্ছে ক্রোমাটিন, ঠিক আছে। তো অনেকগুলো ক্রোমাটিন যখন একসাথে এভাবে একত্রিত হয় তখন সেটাকে আমি ক্রোমোজোম বলি। এখন এখান থেকে আমি তিনটা করে যদি আলাদা করে ফেলি, এটাই হচ্ছে ক্রোমাটিড। মানে ক্রোমোজোমকে যখন আমরা দুই ভাগে ভাগ করি তখন সেটাকে আমরা বলি হচ্ছে ক্রোমাটিড। তো আমরা নেক্সট চ্যাপ্টার যখন কোষ বিভাজন বলবো, কোষ বিভাজনের ক্লাস কিন্তু আমাদের আর ফ্রি হবে না, সেটা কিন্তু আমাদের পেইডে চলে যাবে। সো এবং তোমরা টপার্স ব্লুপ্রিন্টও পেয়ে যাবা খুবই দ্রুত। নেক্সট উইক থেকেই তোমরা দ্বিতীয় অধ্যায়ের টপার্স ব্লুপ্রিন্ট অর্ডার দিতে পারবা। টপার্স ব্লুপ্রিন্ট ডান, এখন হচ্ছে জাস্ট কোশ্চিনগুলো উঠানোর কাজ চলতেছে, এমসিকিউ কোশ্চিনগুলো টপার্স ব্লুপ্রিন্টে উঠানোর কাজ চলতেছে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে ক্রোমাটিড, যেটা যদি একই সেন্ট্রোমিয়ারের দুটা ক্রোমাটিড হয়, এই যে একটা সেন্ট্রোমিয়ার, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, তাদেরকে আমরা সিস্টার ক্রোমাটিড বলি। কেন? কারণ একই মায়ের পেটের দুই বোনকে আমরা সিস্টার বলি। সেই কনসেপ্ট থেকে এটা এসেছে যে একই সেন্ট্রোমিয়ার দিয়ে যুক্ত দুটো ক্রোমাটিডকে আমরা সিস্টার ক্রোমাটিড বলি। কিন্তু যদি দুটো ক্রোমাটিড থাকে, যেরকম এটা একটা ক্রোমাটিড আর এটা একটা ক্রোমাটিড, এরা পরস্পরের নন সিস্টার্ড ক্রোমাটিড। বুঝতে পেরেছো তোমরা? এটা ক্লিয়ার? এটা আমাকে একটু বলো, বুঝতে পারছো কিনা? ফাইন। আচ্ছা, এরপরে যে জিনিসটা আসতেছে এখানে এটাই বলে দিলাম, এটা লাগবে না। আচ্ছা, এরপরে তোমরা আরেকটা কনসেপ্ট শিখবা, ক্রোমোনেমাটা। আধুনিক গবেষণাতে আসলে ক্রোমাটিড এবং ক্রোমোনেমাটাকে খুব একটা বেশি পার্থক্য করে দেখানো হয় নাই, ঠিক আছে। বাট ক্রোমোনেমাটা বলতে মূলত বোঝানো হয় যে ক্রোমাটিডের ভেতরে যেই জিনিসগুলো আমরা দেখতেছি, যে এরকম পেঁচানো পেঁচানো যেই জিনিসটা দেখতেছি, সেটাকে আমরা ক্রোমোনেমাটা বলি। তো ক্রোমোনেমাটা আর ক্রোমাটিডের মধ্যে ওরকম আহামরি পার্থক্য নাই। এইটা আমাদের এই যে হচ্ছে এই বিজ্ঞানী ভস্কাই, হ্যাঁ, ডবস্কাই, উনি হচ্ছে বলছেন যে ক্রোমোনেমাটাকে উনি হচ্ছে ক্রোমাটিড হিসেবে আখ্যায়িত করেছেন। কিন্তু মেইন কনসেপ্ট এটা যে ক্রোমাটিডের মধ্যে যে পেঁচানো অংশগুলো থাকে সেটাকে আসলে ক্রোমোনেমাটা বলা হতো। তো তোমাদের এটা নিয়ে এত বেশি মানে হচ্ছে সিরিয়াস হয়ে যাওয়ার কিছু নাই। আপাতত তুমি ক্রোমাটিন, ক্রোমাটিড, ক্রোমোজোম এগুলোর পার্থক্য বুঝলেই হবে। ক্রোমোনেমাটা আপাতত না বুঝলেও হবে, এটার কনসেপ্টটা আরেকটু জটিল, এটার মাইক্রোস্কোপিক স্ট্রাকচার আরেকটু পেঁচালো। বাট বিজ্ঞানীরা অনেকে এটাও বলছে যে ক্রোমাটিড আর ক্রোমোনেমাটা হচ্ছে এক। ওকে, আচ্ছা। তো এরপরে হচ্ছে অ্যানাফেজ পর্যায়ে ক্রোমাটিড দুইটা হচ্ছে অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। এগুলো কোষ বিভাজনের কথা, আমরা কোষ বিভাজনের জন্যই রাখি। এরপরে হচ্ছে সেন্ট্রোমিয়ার। তো প্রতিটি ক্রোমোজোমে একটি অরঞ্জিত অঞ্চল, খুবই ইম্পর্ট্যান্ট। সেন্ট্রোমিয়ার যে অঞ্চলটা সেটা রং ধারণ করতে পারে না। তুমি যখন ক্রোমোজোমের মাইক্রোস্কোপের নিচে ছবিটা দেখবা, ওই ছবিটা কিছুটা এমন হয়ে থাকে, এই যে এখানটা ফাঁকা থাকে, মানে লাল অংশ, মানে মনে করো যে এটা একটা ক্রোমোজোম, হ্যাঁ,
এটা একটা ক্রোমোজোম, এই অংশটা এইভাবে ফাঁকা থাকে, মাঝখানের অংশটা কেন ফাঁকা থাকে? কারণ মাঝখানের অংশটা লাল রং ধারণ করতে পারে না, মানে ও কোনো রঙই ধারণ করতে পারে না, বাংলা কথা যেটা। সো প্রতিটি ক্রোমোজোমে একটি অরঞ্জিত, মানে যারা হচ্ছে রং ধারণ করতে পারবে না এমন একটা অঞ্চল থাকবে, সেটাকে আমরা সেন্ট্রোমিয়ার বলবো। এবং সেন্ট্রোমিয়ার হচ্ছে আমাদের প্রাইমারি কনস্ট্রিকশন, প্রাইমারি কুঞ্চন, মুখ্য সংকোচন বা মুখ্য খাঁজ, একই কথা, সবগুলো একই কথা, এটাকে আমরা হচ্ছে সেন্ট্রোমিয়ার বলি। এবং সেন্ট্রোমিয়ারের সাথে দেখো, সেন্ট্রোমিয়ারের সাথে একটা হলুদ মতো অংশ যে তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলে কাইনেটোকোর। এই দেখো পরের স্লাইডে আছে, আচ্ছা পরের স্লাইডে এটা নাই, অন্য একটা স্লাইডে মেবি আছে, আমি এখনই বলে দিচ্ছি। সেন্ট্রোমিয়ারের সাথে একটা অংশ লেগে থাকে, মানে সেন্ট্রোমিয়ারের আরও, মানে দেখো এতদিন তোমরা ক্রোমোজোম বলতে শুধু এইটা বুঝতা যে এটা হচ্ছে ক্রোমোজোম, এখন তোমরা ক্রোমোজোমের অনেক ডিটেল স্ট্রাকচার শিখতেছো, এই জন্য তোমরা এখন শিখতেছো যে সেন্ট্রোমিয়ার ইজ অলওয়েজ সেন্ট্রোমিয়ার। বাট পরে যখন তোমরা সেন্ট্রোমিয়ারেরও ডিটেল স্ট্রাকচার শিখবা, তখন তোমরা দেখবা যে সেন্ট্রোমিয়ারের একটা স্ট্রাকচার হচ্ছে কাইনেটোকোর। তো সেন্ট্রোমিয়ারের একটা অংশের নাম হচ্ছে কাইনেটোকোর, এবং কাইনেটোকোরের সাথে যুক্ত থাকে মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউল কি? কোষীয় কঙ্কাল, এক ধরনের কোষীয় কঙ্কালকে আমরা মাইক্রোটিউবিউল বলি, সেটা কাইনেটোকোরের সাথে সংযুক্ত থাকে। ঠিক আছে, ডান। এরপরে আরেকটা জিনিসও বলে দিই, বেস পেয়ারগুলো নিয়ে তোমরা প্যারা খাবা না। দেখো তোমরা যখন কোনো কিছু মেমোরি ট্রান্সফার করো তখন, বা কোনো একটা ফাইল ট্রান্সফার করো তখন, সেটাকে তোমরা বলো না যে এত জিবি, এত কিলো বেস পেয়ার, এরকমভাবে তোমরা বলো না। একইভাবে বেস পেয়ার মানে হচ্ছে জোড়া, এই যে বেস জোড়া, এই যে নিউক্লিওটাইড, এইগুলো হচ্ছে মানে কি পরিমাণ ডিএনএ সিকোয়েন্স এখানে আছে সেটা একটা পরিমাপক, আদারওয়াইজ আর কিচ্ছু না। সো এটা নিয়ে তোমরা বেশি প্যারা খাবা না, এটা জাস্ট একটা ইউনিট। হ্যাঁ, আচ্ছা। এরপরে বাহু। তো ক্রোমোজোমের দুইটা বাহু থাকে, এবং ক্রোমোজোমের বাহুর দৈর্ঘ্য ডিপেন্ড করে সেন্ট্রোমিয়ারের পজিশনের উপরে। সেন্ট্রোমিয়ার যদি মাঝে থাকে তাহলে দুই বাহুর দৈর্ঘ্য সেম থাকবে, সেন্ট্রোমিয়ার যদি একটু উপরে নিচে হয় সেক্ষেত্রে একটা বাহু বড় একটা বাহু ছোট হবে, এইভাবে পজিশনগুলো ডিপেন্ড করে। আচ্ছা, এরপর হচ্ছে কাইনেটোকোর। অলরেডি বলে দিয়েছি যে ছোট একটা কাঠামো থাকে সেটা কাইনেটোকোর, এবং কাইনেটোকোরে মাইক্রোটিউবিউল সংযুক্ত থাকে, আমি এটা অলরেডি বলে দিয়েছি। আচ্ছা, ক্রোমোমিয়ারটা বুঝতে হবে, কারণ এটা কোষ বিভাজনের সময় তোমাদের আবার কাজে লাগবে। ক্রোমোমিয়ার জিনিসটা, এটা খুবই সহজ একটা স্ট্রাকচার, লেখা যেটা আছে এক্স্যাক্টলি এটা। ক্রোমোজোম, মনে করো যে এটা একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমে এভাবে ডিএনএ আছে, এই ডিএনএর উপরে কিছু গুটি গুটি দাগ আছে, এই যে এরকম মনে করো, সাপোজ এরকমভাবে এরকম কিছু, আচ্ছা আমি অন্য একটা কালি দিয়ে দেখাচ্ছি, মনে করো যে এটার মধ্যে এরকমভাবে গুটি গুটি কিছু দাগ আছে, এইভাবে গুটি গুটি কিছু দাগ আছে, ঠিক আছে, এভাবে গুটি গুটি কিছু দাগ আছে। তো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে গুটিকা দেখা যায় সেগুলোকে আমরা ক্রোমোমিয়ার বলি। ওই যে ছবিতে তোমরা তো স্পষ্ট বুঝতে পারছো কিনা আমি জানি না, এই যে এগুলোকে আমাদের হচ্ছে ক্রোমোমিয়ার বলে। বেড লাইক স্ট্রাকচার, মানে মুক্তোর মালার মতো দানা 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 কিছু স্ট্রাকচার, মুক্তোর মালা যেরকম ডট 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 হয় ওরকম হচ্ছে স্ট্রাকচারকে আমরা ক্রোমোমিয়ার বলি। ঠিক আছে, ফাইন। এরপরে হচ্ছে আমরা যেহেতু মুখ্য সংকোচন পড়ে ফেলেছি, এরপরে আমরা পড়ব গৌণ সংকোচন, গৌণ খাঁজ বা সেকেন্ডারি কনস্ট্রিকশন। সেন্ট্রোমিয়ারের পরে ক্রোমোজোমে যদি আরেকটা খাঁজ থাকে সেটাকে আমরা গৌণ সংকোচন নামে ডাকতে পারি। তো গৌণ সংকোচনের একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে নর রিজিয়ন। নর তোমরা আইসিটিতে পড়বা, অ্যান্ড গেট, নর গেট, এরকম বায়োলজিতেও আছে নর রিজিয়ন। সো নর হচ্ছে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। এই যে এই খাঁজটা কেন প্রয়োজন? এই খাঁজটা এই কারণে প্রয়োজন, আমরা যখন নিউক্লিয়াসের স্ট্রাকচার দেখি, নিউক্লিয়াসের স্ট্রাকচারের মধ্যে একটা নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিওলাস থাকে সেটার সাথে আমার ক্রোমোজোম বলি, ক্রোমাটিন বলি, এগুলো হচ্ছে এভাবে প্যাঁচানো অবস্থায় লেগে থাকে। এখন এই ক্রোমোজোমের কোন অংশটা আসলে এখানে লেগে আছে, সেই অংশটাই হচ্ছে আমাদের এই যে এই গৌণ সংকোচন অঞ্চল। এই জন্যই এটার নাম নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, অর্থাৎ যেই রিজিয়নটা আমাদের এটার সাথে আটকে থাকে, মানে যে রিজিয়ন দিয়ে আমাদের এটা নিউক্লিওলাসের সাথে আটকে থাকবে সেটা হচ্ছে আমাদের নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। বুঝতে পেরেছ? ফাইন।
এরকম সব ক্রোমোজোমে এই সেকেন্ডারি কনস্ট্রিকশন থাকে না, বিকজ ইট ইজ সেকেন্ডারি এডুকেশন। প্রাইমারি এডুকেশন যেরকম সবার জন্য মাস্ট, সেকেন্ডারি এডুকেশন কিন্তু আমরা বলি সবার জন্য মাস্ট না, মানে কনসেপ্টটা কিন্তু এই জন্যই প্রাইমারি সেকেন্ডারি করা হয়েছে। একইভাবে যেটা সেকেন্ডারি রিজিয়ন সেখানে মানে সেটা সব ক্রোমোজোমে থাকবে না, সেটা 13, 14, 15, 21 এবং 22 নম্বর ক্রোমোজোমে এটা দেখা যায়, মানে মানুষের ক্ষেত্রে এটা দেখা যায়। এবং এইখানে এই রিজিয়নটাতে আরও মানে এই রিজিয়নটা কোনটা, এই রিজিয়নটা কিন্তু একটু বুঝাই। আচ্ছা, এই রিজিয়নটা একটা ক্রোমোজোমের, এই রিজিয়নটা হচ্ছে আমাদের সেই সেকেন্ডারি কনস্ট্রিকশন। আর এখানে যে একটা গোল্লার মতো অংশ থাকে, এই যে গোল্লার মতো অংশ থাকে, এই অংশটা কিন্তু আমাদের হচ্ছে স্যাটেলাইট। এখানে যে গোল্লার মতো অংশ থাকে সেটা হচ্ছে আমাদের স্যাটেলাইট। তার মানে গৌণ কুঞ্চন গোল্লার মতো যে অংশটা ধরে থাকে সেটাকে আমরা স্যাটেলাইট বলি। এবং যেই ক্রোমোজোমে আমরা এই স্যাটেলাইটটা পাই সেটাকে আমরা স্যাট ক্রোমোজোম বলি। যেরকম উদাহরণ অবশ্যই পড়তে হবে, তুলা, পাট, ভুট্টা, ছোলা। তুলা, পাট, ভুট্টা, ছোলা ছুলার 11 নম্বর ক্রোমোজোমে থাকে, অবশ্যই উদাহরণ পড়তে হবে, উদাহরণ চলে আসবে অ্যাডমিশনের জন্য। হ্যাঁ, যে নিচের কোনটি স্যাট ক্রোমোজোমের উদাহরণ পরীক্ষায় আসবেই, তুমি এটা অবশ্যই স্কিপ করবা না, পড়বা। আচ্ছা, তো স্যাট যেটা, স্যাট নামকরণ তো এটা থেকে করেছে আমরা বুঝছি, বাট স্যাটের ফুল ফর্মটা কি? স্যাটটা এসেছে সাইন অ্যাসিডো থাইমোনিউক্লিসিনো। এইটার মেন কথাটা, এর মেন অর্থটা আমি বলে দিচ্ছি। ডিএনএ কি? ডিএনএ হচ্ছে এটিজিসি, এটা আমরা জানি। তো ডিএনএতে টি থাকে, আরএনএতে কিন্তু ইউ থাকে। তার মানে ডিএনএ হচ্ছে এমন একটা নিউক্লিক অ্যাসিড যেটাতে থাইমিন থাকে। তো এখানে এটাই বলতে চাইছে যে স্যাট হচ্ছে এমন একটা রিজিয়ন যেই রিজিয়নে ডিএনএ থাকে না। ডিএনএ থাকে না এইটা না বলে ওরা একটু পেঁচায়ে বলছে যে এই যে থাইমোনিউক্লিক অ্যাসিড থাকে না। থাইমোনিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে থায়ামিন থাকে না। এখন যার থায়ামিন নাই তার মানে সেখানে হচ্ছে আসলে ডিএনএ নাই। আমরা যদি স্ট্রাকচারালি চিন্তা করি, কেমিক্যাল স্ট্রাকচারালি, তাহলে স্যাটেলাইট অংশে স্পেশালি হচ্ছে আমাদের এই যে গৌণকুঞ্চন অংশে আমাদের ডিএনএ থাকে না, মানে ওই অংশটাতে ডিএনএর পরিমাণটা আসলে কম। বুঝাতে পারছি আমি? তো ওই অঞ্চলটাতে যেহেতু ডিএনএর পরিমাণটা কম, সেই কারণে ওইটাকে একটু পেঁচায় নাম দিছে। ডিএনএ কম মানে থাইমিন কম, থাইমিন কম মানে ওইটার একটা ফুল ফর্ম দিতে চেষ্টা করছে। বাট এটা জাস্ট জানার জন্য জানবা, বাট মেইন কনসেপ্ট কিন্তু এটা যে একটা গৌণকুঞ্চন থাকবে, সেখানে একটা গোল্লার মতো অংশ থাকবে, সেটা হচ্ছে স্যাটেলাইট। এটা হচ্ছে মেইন কনসেপ্ট। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে টেলোমিয়ার। আমি অলরেডি বলেছি, তোমরা দেখতে পাচ্ছ একটা নীল কালারের ক্রোমোজোমের সবুজ কালারের যে অংশটা আছে সেটা হচ্ছে টেলোমিয়ার অঞ্চল। টেলো মানে হচ্ছে লাস্ট, ক্রোমোজোমের একদম লাস্ট মাথার যে অংশটা সেটাকে আমরা টেলোমিয়ার বলি। এবং এইখানে ডিএনএ রিপিটেটেড সিকোয়েন্স হয়। ডিএনএ রিপিটেটেড সিকোয়েন্স কেমন? TTA-GGG, TTA-GGG, এরকমভাবে মানে সেম সিকোয়েন্স বারবার বারবার রিপিট হয়। TTA-GGG এরকম টাইপ অফ সিকোয়েন্স বারবার ওখানে রিপিট হয়। এবং ধারণা করা হয় অধিক বয়সে মানুষের জরা রোগে টেলোমিয়ার বিশেষ ভূমিকা রাখে এবং টেলোমারেজ এনজাইম মানুষের জরা রোগে কাজ করে। মানে মানুষ যে বয়স হয়ে যায় এটা নাকি টেলোমিয়ারের সাথে হচ্ছে ডিপেন্ডেন্ট, মানে তোমার যে মুখ টুক কুচকায় যাবে, গাল কুচকায় যাবে, এটা রিসার্চ বলছে যে এটা হচ্ছে টেলোমিয়ার অংশটার উপরে ডিপেন্ড করে। তো এটা নিয়ে বিজ্ঞানীরা প্রচুর রিসার্চ করছে, তোমরা এটা পরে আরও বড় হইলে জানতে পারবা। এরপর হচ্ছে ম্যাট্রিক্স। আমরা জানি ক্রোমোজোমের যে মানে এই যে ডিএনএ, আরএনএ এইসব অঞ্চল ছাড়া যে অংশগুলো থাকবে সেই অংশটাকে আমরা হচ্ছে ম্যাট্রিক্স বলি। তবে আধুনিক ধারণাতে ম্যাট্রিক্স এবং পেলিকল এই দুটোকে বিজ্ঞানীরা ডিনাই করছে। বিজ্ঞানীরা বলছে যে ক্রোমোজোম আসলে পুরোটাই ডিএনএ এবং আরএনএ, ডিএনএ এবং প্রোটিন রিচ কম্পাউন্ড, এখানে আসলে ম্যাট্রিক্স থাকার সুযোগ নাই। এবং ক্রোমোজোমের বাহিরে যে একটা আবরণের কথা বলছে, যে আবরণকে আমরা পেলিকল বলতেছি, সেটাও বিজ্ঞানীরা ডিনাই করছে। কিছু কিছু বিজ্ঞানী হচ্ছে উল্লেখ করছে, কিছু কিছু বিজ্ঞানী এটার কথা অস্বীকার করছে। সো এটা নিয়ে স্টিল ডিবেট আছে। আমিও অনার্সে সেমটাই পড়ছি, সেমটাই লিখছি যে এটা এখনো জানা যায় নাই। ওকে, সো এই যে আমরা ছবি দেখতেছি, এই ছবিতে এই যে এখানে দেখাইছে এটা হচ্ছে আমাদের ভেতরের যে অংশটা সেটা হচ্ছে ম্যাট্রিক্স। আর এই যে বাইরের যে একটা লেয়ার মতো আছে, এই যে দেখো বাইরের যে একটা লেয়ার মতো আছে, এটাকে আমরা পেলিকল বলতেছি।
ডান। আমাদের ক্রোমোজোমের ভৌত গঠন ডান। তোমাদেরকে ক্রোমোজোমের প্রকারভেদ পড়ানোর আগে আমি একটু দেখাই যে বইতে প্রকারভেদটা কীরকম অবস্থায় আছে, ঠিক আছে? একটু দেখাই নেই। এখন পর্যন্ত ক্রোমোজোমের ভৌত গঠন কিন্তু পরীক্ষায় আসে নাই, বাট এটা যে কোনো সময় চলে আসতে পারে সৃজনশীলের জন্য। ক্রোমোজোমের প্রকারভেদ অনেক কিছুর উপর ডিপেন্ড করে করছে। প্রথমে সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপরে করছে, এরপরে সেন্ট্রোমিয়ারের পজিশনের উপরে করছে, এবং দেখো অংশগুলো কিন্তু বেশ অনেকটা। তো আমি এটাকে খুবই সুন্দর করে অল্প একটু জায়গার মধ্যে তোমাদেরকে লিখে দিয়েছি, যেন তোমরা জাস্ট দেখা মাত্রই তোমাদের মুখস্থ হয়ে যায়, মানে কোনো প্যারা যেন নিতে না হয়, সেভাবে আমি তোমাদেরকে লিখে দিয়েছি। তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই যে খেয়াল করো, এই যে দেখো, এই যে প্রথমে আমরা আসতেছি সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ডিপেন্ড করে। যদি একটাতে একটাই সেন্ট্রোমিয়ার থাকে তাহলে সেটা হচ্ছে একটা ক্রোমোজোমে একটা সেন্ট্রোমিয়ার থাকে, অর্থাৎ একদম সিম্পল দেখতে এরকম, বইতে কিন্তু ছবিও আছে। সেটাকে আমরা হচ্ছে মোনোসেন্ট্রিক বলি, কারণ মোনো মানে হচ্ছে এক, সো একটা সেন্ট্রোমিয়ার থাকে। ডাইসেন্ট্রিক যেটাতে আমার দুইটা সেন্ট্রোমিয়ার থাকবে, অর্থাৎ এমন, এখানে এরকম হয়ে এখানে আরেকটা সেন্ট্রোমিয়ার, আবার হচ্ছে এমন, এভাবে ক্রোমোজোমটাতে আমাদের দুইটা সেন্ট্রোমিয়ার থাকে। এভাবে যদি দুইয়ের বেশি থাকে তাহলে সেটা পলিসেন্ট্রিক। আর আরেকটা হচ্ছে সুনির্দিষ্ট স্থানে সুস্পষ্ট সেন্ট্রোমিয়ার থাকে না। আপু এটার ছবিটা কেমন? এটার ছবিটা দেখো, বইতেই সবগুলো ছবি আছে, আমি এটার ছবি আর দেই নাই, যেহেতু এটা অতটা বেশি ইম্পর্ট্যান্ট না, সেই কারণে আমি এটার ছবি দেই নাই। এই যে দেখো, মোনোসেন্ট্রিক, এটা হচ্ছে ডাইসেন্ট্রিক, এটা হচ্ছে পলিসেন্ট্রিক। আর ডিফিউজটা এখানে অবশ্য বইতে ছবি নাই, আমি খেয়াল করছিলাম না, তোমরা গুগলেও সার্চ দিয়ে ডিফিউজের ছবি দেখতে পারো, যে তুমি বুঝতে পারবা না যে কোনটা সেন্ট্রোমিয়ার আর কোনটা ভাঁজ কোনটা খাঁজ। ডিফিউজ সেন্ট্রিক লিখলেই চলে আসবে, এটা হচ্ছে সুস্পষ্টভাবে বোঝা যায় না। আর আরেকটা হচ্ছে অ্যাসেন্ট্রিক। অ্যাসেন্ট্রিক মানে মানে হচ্ছে অ্যাবসেন্ট, মানে যেটা সেন্ট্রোমিয়ার নাই, ওই যে উপরেরটার মতো। তো অ্যাসেন্ট্রিক ক্রোমোজোমটা কিভাবে তৈরি হয় আমি তোমাদেরকে বলি। মূলত একটা ক্রোমোজোমের যে কোনো একটা অংশ ভেঙে গেলে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম তৈরি হয়। সো ঘন্টার পর ঘন্টা এটা বোঝানোর কিছু নাই, খুবই সহজ, বুঝতে পারছো। একটা সেন্ট্রোমিয়ার থাকলে মোনোসেন্ট্রিক, দুইটা থাকলে ডাইসেন্ট্রিক, তিনটা বা তার বেশি থাকলে পলিসেন্ট্রিক। বুঝতে না পারলে ডিফিউজড, কারণ এখানে ওখানে ব্যাপ্ত হয়ে থাকে, ডিফিউশন হয়ে থাকে, ব্যাপিত হয়ে থাকে, সেজন্য এটা ডিফিউজ সেন্ট্রিক। আর অ্যাসেন্ট্রিক মানে যার হচ্ছে সেন্ট্রোমিয়ারই নাই, অর্থাৎ যে কোনো একটা ক্রোমোজোমের ভাঙা অংশ মূলত অ্যাসেন্ট্রিক বলে। এখানে তোমাদেরকে যে জিনিসটা পড়তে হবে, এখানে হচ্ছে কিছু উদাহরণ আছে, দেখো খেয়াল করে কোথায় দেখা যায়। অবশ্যই মোনোসেন্ট্রিক তো সব জায়গায় দেখা যাবে, ডাইসেন্ট্রিক গমে দেখা যায়, পলিসেন্ট্রিক মুসা মানে হচ্ছে কলা, কলাতে দেখা যায়। আর ওইটা তো যেহেতু ভাঙা অংশ যে কোনো জায়গায় দেখা যায়। অতিরিক্ত কিছু তথ্য দিয়ে রাখছে, এটা তোমরা জাস্ট একটু রিডিং দিতে পারো, ডান। এটা এরকমই, এটার বেশি এখানে কিছু অনেকক্ষণ ধরে পড়ে থাকার মতো কিছু নাই। এরপরে তোমরা যে টপিকটা পড়বা, এটা ছবিও এখানে দেওয়া আছে। এরপরে তোমরা যে টপিকটা পড়বা সেটা তোমরা বরাবরই পড়ে আসছো, সেটা হচ্ছে VLJI, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। সেটাই সুন্দর করে বোঝা আছে যে মেটা মানে মধ্য, তার মানে যেখানে সেন্ট্রোমিয়ারটা মাঝে, ভি আকৃতির, দুই বাহু হচ্ছে সমান। আমি কিন্তু এটা ইচ্ছা করে টেনে যাচ্ছি কারণ এটা খুবই ইজি টপিক, সো এটা আমি বেশি টাইম নিচ্ছি না। আবার এই সেম টপিক আমরা দ্বিতীয় অধ্যায়ে অ্যানাফেজে পড়বো, অ্যানাফেজ 2তে পড়বো, অ্যানাফেজ 1-এ পড়বো, বারবারই পড়বো, সো আমি এটা ইচ্ছা করে টেনে যাচ্ছি। ওকে, এরপর হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, মেটার ঠিক একটু উপরে, এই যে আমি একটু যদি ছবিটা খেয়াল করি, এই দেখো মেটার একটু ঠিক উপরে, উপমধ্যকেন্দ্রিক এবং উপপ্রান্তকেন্দ্রিক, যে অনেকটাই প্রান্তের কাছে, জে শেপের, এবং হচ্ছে আই শেপ যেটা হচ্ছে একদম প্রান্তের কাছাকাছি। এখানে উদাহরণ বলা আছে যে মানুষের কোন কোন ক্রোমোজোমে এগুলা দেখা যায়। উদাহরণ ইজ নট ম্যান্ডেটরি যে তোমাকে মুখস্থ করতে হবে, তবে আলুর, সোলানাম নিগ্রাম হচ্ছে আলুর নাম, আলুর সাইন্টিফিক নাম, আলুর সবগুলা ক্রোমোজোমই মেটাসেন্ট্রিক, এটা একটু মনে রাখো। অনেক সময় শুধু এমসিকিউ এভাবে আসতে পারে যে আলুর সবগুলো ক্রোমোজোম কোন ধরনের, ঠিক আছে? তাহলে আমরা পড়লাম ক্রোমোজোমের টাইপ, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপরে, সেন্ট্রোমিয়ারের পজিশনের উপরে। এরপরে যেই জায়গাটাতে আমরা আসব সেটা হচ্ছে মানুষের, যে আমরা জানি অটোজোম এবং সেক্স ক্রোমোজোম, সেটাতে চলে আসব। আমরা জানি আমাদের বডিতে 46টা ক্রোমোজোম আছে বা 23 জোড়া ক্রোমোজোম আছে। এই 23, আপু আপনি আপনার বইটাই পড়ান, এভাবে স্লাইড না পড়ায়, এটা কি তোমার লাভ হবে? তোমার বইটা মুখস্থ করতে তোমার জান বের হয়ে যাবে, বুঝছো? আর আমি যখন বই পড়াই
তখন তোমাদের খুব মন চায় যে আপু স্লাইডে কেন কিছু লিখতেছে না, খালি বই পড়াচ্ছে, আপুর তো অনেক লাভ হয়ে যাচ্ছে, আপু খালি বই দেখায় দেখায় পড়াইতেছে, জীবনটা কত সহজ আপুর। বই দেখায় পড়ানো সবচেয়ে কঠিন, এটা সবসময় মনে রাখবা, বই দেখায় পড়ানো সবচেয়ে কঠিন। কারণ বইয়ের প্রতিটা শব্দ যখন তোমাদেরকে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করা হয়, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। তোমাদের জন্য সবচেয়ে বেস্ট ভার্সন যেটা, সেটাই পড়ানো হচ্ছে। তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি যেহেতু প্রশ্ন করছো, আমি তোমাকে রেসপেক্ট করেই কথাটা বলতেছি, তুমি জাস্ট এই অংশটা একবার খেয়াল করো, অ্যান্ড তুমি বইয়ের এই অংশটা খেয়াল করো একটু। বইয়ে যে অংশটা লেখা আছে, তুমি এই অংশটা খেয়াল করো, এই যে দেখো, খেয়াল করো। তুমি বলো, তোমার কি এইটা তাড়াতাড়ি মাথার মধ্যে ঢুকবে নাকি এইটা তাড়াতাড়ি মাথার মধ্যে ঢুকবে? বলো আমাকে, খেয়াল করো, কোনটা ঢুকবে তাড়াতাড়ি মাথার মধ্যে? এটা ঢুকবে না? এই জন্য তোমরা ক্লাসের পরে বই পড়ে জাস্ট মিলাবা যে আপুকে এমন কোনো শব্দ বাদ দিল যেটা বইতে ছিল। তোমরা ম্যাক্সিমামই দেখবা যে এরকম নাই, একটা দুটো যে শব্দ বাদও চলে যায় কোনো কারণে, সেটা কিন্তু তোমরা প্রাইভেট হোয়াটসঅ্যাপে আমাকে জিজ্ঞেস করে নাও, আমি কিন্তু অ্যান্সার দিয়ে দিই। এবং যে একটা দুটো শব্দ বাদ যায় সেটা খুবই মাইনর, অথবা তোমাদের বোঝার জন্য মানে মেনলি তোমাদের বোঝার দরকার নাই, প্রয়োজনীয় না অত বেশি, সেই জন্যই দু একটা বাদ যায়। তাছাড়া একটা শব্দ আই ক্যান চ্যালেঞ্জ যে বাদ যায় না, সেটা টপার্স ব্লুপ্রিন্টে হোক, সেটা ক্লাসে হোক, কিচ্ছু বাদ যায় না। বুঝতে পারছো? সো বেস্ট যেটা সেটা পড়াই, যেটা তোমার সাথে অ্যাডমিশনের দিন পর্যন্ত থাকবে। এবং তুমি অ্যাডমিশনের দিনে যখন বসবা, এই যে একটু আগে যে আমি বললাম যে সোলানাম, নিগ্রাম, এটার সবগুলো ক্রোমোজোম মেটাসেন্ট্রিক। পরীক্ষায় যদি এমসিকিউটা আসে, তোমার জন্য সবার আগে আমার কথাটাই মনে পড়ে। তুমি যদি 100 জায়গায়ও পড়ো, তোমার আমার কথাই মনে পড়বে। বুঝতে পারছো? আচ্ছা, তো এইবার আমাদের অটোজোম মানে যেই 46টা ক্রোমোজোম ছিল, সেই 46টা ক্রোমোজোমের মধ্যে 22টা ক্রোমোজোম মানে 22 জোড়া ক্রোমোজোম, অর্থাৎ 44টা ক্রোমোজোম হচ্ছে আমাদের অটোজোম বা দেহ গঠনকারী ক্রোমোজোম, মানে যারা দেহের বিভিন্ন অংশ গঠনে ভূমিকা রাখে। আর 1 জোড়া ক্রোমোজোম যারা হচ্ছে আমাদের লিঙ্গ নির্ধারণ, মানে আমরা ছেলে হব না মেয়ে হব, এইটা নির্ধারণে ভূমিকা রাখে, সেটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। তো এখানে দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এদেরকে আমরা এ দিয়ে প্রকাশ করি, ওদেরকে আমরা XY দিয়ে প্রকাশ করি। সংখ্যাটা দেখো বারবার সেম লেখা আছে, তোমরা এটা পারো। আর এটা হচ্ছে আমাদের দৈহিক গঠন করে, আর ওইটা আমাদের বিভিন্ন রোগের বাহক হিসেবে কাজ করে। এটা হচ্ছে বংশগতি করে, ওটা আমাদের বিভিন্ন রোগ করে, সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স করে, এবং এক্সট্রা যে তথ্য আছে সেগুলো দেওয়া। মানে খুবই সহজ, এটা তোমরা অলরেডি পড়েছো, মেইন কনসেপ্টটা আমি তোমাদেরকে বুঝাই দিলাম। ঠিক আছে, ডান। আচ্ছা, এরপরে যেই কনসেপ্টটা আসতেছে, যদি আমরা দেখি, আচ্ছা এরপরে আমাদের যে কনসেপ্ট আসতেছে সেটা হচ্ছে রাসায়নিক গঠন। এগেইন তোমাদেরকে আমি একটু দেখাই দিই, সেম ঘটনা। তোমরা যখন বইয়ের রাসায়নিক গঠনের কাছে যাবা, তোমরা জাস্ট দেখো রাসায়নিক গঠনের, তোমরা জাস্ট অবস্থাটা দেখো, দেখছো এখানে ছক আছে, আবার এখানে ওইটাই সেমটা লেখা আছে, আবার তোমরা খেয়াল করে দেখবা নিচে হচ্ছে কাজ আছে, বাট লেখা আছে, লিখে আবার ছক আছে। তোমরা বিশ্বাস করবা না, এই ছক আর লেখাটা গুছায়ে একটা জায়গায় আনতে আমার আধা ঘন্টা সময় গেছে, আধা ঘন্টা গেছে। মানে আমি তো জানি কি কি আছে, কারণ এই বই তো আমার মানে বইয়ের আনাচে কানাচে কোনা কাঞ্চি সব আমার মুখস্থ, বাট তারপরও এটা আমার আধা ঘন্টা লাগছে এই অবস্থায় নিয়ে যেতে। জাস্ট দেখো, দেখো এই অবস্থায় নিয়ে যেতে আমার আধা ঘন্টা লাগছে। তোমাদের কাছে মনে হচ্ছে, তোমরা নিজেরা একবার নিয়ে যাওয়ার চেষ্টা করে দেখো, তোমরা বুঝবা তোমাদের মিনিমাম 1 ঘন্টা লাগবে এটা নিয়ে যেতে। বা মনে করো তোমার আধা ঘন্টায় লাগলো, এখন প্রতি আধা ঘন্টার সময় তোমার এই ছোট্ট একটা টপিকের পেছনে দেওয়ার মতো টাইম আছে বলো? নাই। ঠিক আছে, আচ্ছা, তো খুবই সহজ সমাধান। সেটা হচ্ছে আমাদের ক্রোমোজোম যেটা, সেটা আমাদের নিউক্লিক অ্যাসিড, খেয়াল করি, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন এবং অন্যান্য কিছু উপাদান দিয়ে তৈরি। এটা হচ্ছে ক্রোমোজোমের রাসায়নিক গঠন। তো নিউক্লিক অ্যাসিডের মধ্যে আমাদের ডিএনএ থাকবে, অবশ্যই আরএনএ থাকবে। প্রোটিনের মধ্যে নিম্ন আণবিক প্রোটিন থাকবে, মানে যাদের হচ্ছে আণবিক ভরটা কম, আর উচ্চ আণবিক প্রোটিন থাকবে যাদের আণবিক ভরটা বেশি। এখন ডিএনএ এবং আরএনএর মধ্যে এটা তো আমরা জানি যে ডিএনএ হচ্ছে প্রকৃত স্থায়ী উপাদান, মানে ক্রোমোজোমের মেইন উপাদান বলি, ক্রোমোজোমের স্থায়ী উপাদান বলি, সবাই কিন্তু হচ্ছে ডিএনএ। আর যদি আমরা বলি অস্থায়ী উপাদান, তাহলে সেটা কিন্তু আমাদের আরএনএ। ঠিক আছে, তো ক্রোমোজোমটা মেনলি ডিএনএ দিয়েই তৈরি, যেন 45%ই এটা ডিএনএ, বাকি যে 55% সেগুলোর মধ্যে আরএনএ আছে, 2 টাইপের প্রোটিন আছে, অন্যান্য বিভিন্ন উপাদান আছে। তার মানে ক্রোমোজোমের সবচেয়ে বেশি হচ্ছে আমাদের ডিএনএ থাকে।
এরপরে আরএনএর পার্সেন্টেজ বলা আছে, এখানে ডিএনএর বিভিন্ন গঠন বলা আছে। তোমরা তো জানো যে ডিএনএ 2 সূত্র, আরএনএ হচ্ছে 1 সূত্র। আগামী ক্লাসে আমরা ডিএনএ আরএনএ নিয়ে অনেক কথা বলবো। এটা জাস্ট তোমরা খেয়াল করলে দেখবা এখানে ডিএনএ আরএনএর জাস্ট বৈশিষ্ট্য আছে, আর বেশি কিছু না। হ্যাঁ, এই যে ডিএনএ আরএনএর নিচের দিকে বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, এটা আছে। আচ্ছা, এইবার যদি আমি প্রোটিনের কাছে যাই, এই যে যারা নিম্ন আণবিক প্রোটিন তারা মূলত ক্ষারীয় প্রোটিন। হোয়াট ইজ ক্ষারীয় প্রোটিন? যেই প্রোটিনগুলো ক্ষারধর্মী। আমরা যখন রসায়ন পড়বো আমরা এটা শিখবো যে 2 টাইপের পদার্থ, মূলত 3 টাইপ বলতে পারি। একটা হচ্ছে ক্ষারধর্মী পদার্থ, একটা হচ্ছে অ্যাসিডধর্মী পদার্থ, আর একটা হচ্ছে নিরপেক্ষ পদার্থ, যেরকম হচ্ছে লবণ। অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ তৈরি হয়। তো এই যে আমাদের ক্ষারধর্মী প্রোটিন, আর একটা হচ্ছে অম্লীয় প্রোটিন। অম্লীয় মানে হচ্ছে অ্যাসিডধর্মী প্রোটিন। তো এই ক্ষারধর্মী প্রোটিনের মধ্যে মেনলি আছে হচ্ছে হিস্টোন, আর অম্লীয় প্রোটিনের মধ্যে মেনলি আছে হচ্ছে নন হিস্টোন। মানে যারা হিস্টোন না তারাই কিন্তু নন হিস্টোন, ঠিক আছে। সো হিস্টোন কিন্তু এক ধরনের ক্ষারধর্মী প্রোটিন, এবং এই হিস্টোনের মধ্যে H1 হিস্টোন, H2 হিস্টোন, H3, H4 হিস্টোন এগুলো আছে। এছাড়াও প্রোটামিন, আর্জিনিন, লাইসিন, হিস্টিডিন এই টাইপের প্রোটিনগুলো হচ্ছে আমাদের ক্ষারধর্মী প্রোটিন। আর এর মধ্যে অনেক ধরনের নন হিস্টোন আছে। অম্লীয় প্রোটিন মানেই হচ্ছে যারা হচ্ছে এনজাইম। আমি তোমাদেরকে বারবারই বলেছি, এটা কিন্তু আমরা ডিটেলসে 3rd চ্যাপ্টারে শিখবো কেন এনজাইম আর প্রোটিন এক। তবে সব প্রোটিন এনজাইম না, কিন্তু যত দুনিয়ার এনজাইম আছে দে অল আর প্রোটিন। অল আর প্রোটিন। যত এনজাইম আছে সবাই প্রোটিন, বাট অনেক প্রোটিন আছে যারা কিন্তু এনজাইম না, ঠিক আছে। আচ্ছা, সো তার মধ্যে তাহলে ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, যেহেতু এখানে ডিএনএ আরএনএ আছে তাহলে এখানে অবশ্যই ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ এনজাইম থাকবে। তো খুবই সিম্পলি কিন্তু আমি তোমাদেরকে এটা লিখে দিয়েছি, ঠিক আছে, ডান। এরপরে হচ্ছে লাস্টে আসি, আমরা কিন্তু ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের ক্লাস আর বেশিক্ষণ নাই। ক্রোমোজোমের কাজ আমরা জানি যে বংশগতির ধারক, মানে বংশগতির সকল তথ্য এখানে ধারণ করবে এবং বহন করবে, কারণ ক্রোমোজোমে আছে ডিএনএ, ডিএনএতে আছে জিন। কোষ বিভাজনে অবভিয়াসলি ভূমিকা রাখবে। আমরা সবাই জানি যে আমরা যখনই কোষ বিভাজন পড়ি তখন কোষ বিভাজনের বিভাজন বলতেই মূলত ক্রোমোজোম নিয়েই কথা বলে, খালি ক্রোমোজোম নিয়েই কথা বলে। জিন এবং ডিএনএ ধারণ করবে, এটা একটু আগেই বললাম। ক্রোমোজোম থেকে ডিএনএ, ডিএনএ পরবর্তীতে কিন্তু আরএনএ, এবং আরএনএ পরবর্তীতে প্রোটিন তৈরি করে। সো অবভিয়াসলি ক্রোমোজোম প্রোটিন সংশ্লেষণে ভূমিকা পালন করবে। ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণে ভূমিকা পালন করে, ক্রোমোজোম দেহ গঠনেও ভূমিকা পালন করে। জীবনের ব্লুপ্রিন্ট, তোমরা অনেকেই জানো না যে টপার্স ব্লুপ্রিন্টের নামটা ব্লুপ্রিন্ট কেন। টপার্স ব্লুপ্রিন্ট এর বাংলাটা হচ্ছে যারা টপার, মানে যারা টপ, মানে যারা একদম টপ করছে তাদের নীল নকশা। তোমরা এই বইটা পড়লে সবসময় বুঝতে পারবা যে একটা টপার কিভাবে, মানে আমি নিজেকে চিন্তা করছি যে কিভাবে সেটা মনে রাখে এবং পরীক্ষায় কিভাবে ও লেখে। এই জন্যই টপার্স ব্লুপ্রিন্টের নাম টপার্স ব্লুপ্রিন্ট। একইভাবে এটা জীবনের ব্লুপ্রিন্ট হচ্ছে ক্রোমোজোম। কেন? কারণ একটা জীবন, একটা জীব কিভাবে গঠন হবে, সে কিভাবে কি বলবে, সে কিভাবে চলবে, তার সব কিছু কেমন হবে, এটা বলেই দেয় হচ্ছে ক্রোমোজোম। বুঝতে পেরেছো? কারণ ক্রোমোজোমে আছে ডিএনএ, ডিএনএতে আছে জিন। এই জন্য আমরা এটাকে জীবনের ব্লুপ্রিন্ট বলতে পারি। কাকে? ক্রোমোজোমকে। পরীক্ষায় কিন্তু আসে জীবনের ব্লুপ্রিন্ট কাকে বলে? ক্রোমোজোমকে। অভিব্যক্তির উপাদান। আচ্ছা, অভিব্যক্তি সম্পর্কে আমরা অনেক কিছু শিখবো। অভিব্যক্তি ব্যাপারটা হচ্ছে আমরা আপাতত ধরতে পারি অভিব্যক্তি মানে হচ্ছে পরিবর্তন। আমরা যে বিবর্তন পড়েছিলাম না, জৈব অভিব্যক্তি বা বিবর্তন, মানে যেটা হচ্ছে পরিবর্তন, বৈচিত্র্য। এই যে পরিবর্তন, বৈচিত্র্য, এগুলোও কিন্তু ক্রোমোজোমের কারণেই হয়। ক্রোমোজোমই এটার মূল খেলাটা খেলে। লাস্ট একটা টপিক হুদাই দিয়ে রাখছে বইয়ের মধ্যে, আই এম সো ডিসঅ্যাপয়েন্টেড। এটা কেন দিছে বইয়ের মধ্যে? সেটা হচ্ছে বি ক্রোমোজোম। আমরা তো এখন শুধু ক্রোমোজোম পড়ছি। আমার যখন আমি বোটানি পড়েছি আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট ছিল সাইটোজেনেটিক্স। সাইটোজেনেটিক্স ইজ অল অ্যাবাউট সাইটোলজি, মানে সেলের ভেতরের জেনেটিক্স। তো সেলের ভিতরের জেনেটিক্স কে করে বলো? সেলের ভেতরের জেনেটিক্স করে হচ্ছে ক্রোমোজোম। তো ক্রোমোজোমের মধ্যে আমরা পরে জানতে পারবো অনেক এক্সেপশনাল ক্রোমোজোম আছে, যেমন হচ্ছে বি ক্রোমোজোম। এটা হচ্ছে নর্মাল ক্রোমোজোম, এটা হচ্ছে বি ক্রোমোজোম। তো বি ক্রোমোজোম হচ্ছে ক্ষুদ্র এবং নন ভাইটাল, মানে এত বেশি ভাইটাল না, এত বেশি গুরুত্বপূর্ণ না।
হেটারোক্রোমাটিন সমৃদ্ধ, মানে অনেক বেশি প্যাঁচানো থাকে এগুলোতে ডিএনএটা, এবং অল্প জিন বহন করে। বংশগতিতে এরা মেন্ডেলের সূত্রও ফলো করে না, এবং কতকটা আত্মকেন্দ্রিক বা সেলফিশ বংশগতীয় পদার্থ, মানে এরা সবসময় নিজের কথা চিন্তা করে। এই ক্রোমোজোমের উপস্থিতি আমরা ভুট্টাতে পাই এবং উলট চণ্ডালে পাই। তো উলট চণ্ডালের যে গবেষণাটা খুবই গর্বের বিষয়, সেটা আমার ডিপার্টমেন্টে হয়েছে, এবং আমার ডিপার্টমেন্ট থেকে এটা বের করা হয় যে উলট চণ্ডালে বি ক্রোমোজোম আছে। এটা আমাদের ল্যাবের সাইটোজেনেটিক, মানে আমাদের ডিপার্টমেন্টের সাইটোজেনেটিক্স ল্যাবে এটার গবেষণাটা করা হয়। ঠিক আছে, সেখান থেকে বের করা হয় যে এটাতে বি ক্রোমোজোম আছে। ঠিক আছে, ফাইন, ওকে। এই অধ্যায়ের এই টপিকটা 6 নম্বর টপিক ক্রোমোজোম থেকে বিগত বছরগুলোতে খুবই কম বা নাই বললেই চলে সৃজনশীল প্রশ্ন এসেছে। একটাই সৃজনশীল প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের প্রকারভেদ লিখো। তোমরা জানো টপার্স ব্লুপ্রিন্টে কিন্তু ক্রোমোজোমের প্রকারভেদটা ছক আকারে লেখা আছে, কিন্তু টপার্স ব্লুপ্রিন্টে এটাও লিখে দেওয়া আছে। তোমরা খেয়াল করবা, টপার্স ব্লুপ্রিন্টে কিন্তু লেখা থাকে যে তুমি কিভাবে লিখবা। এই দেখো লেখা আছে, প্রাসঙ্গিক উদ্দীপক বর্ণনা করতে হবে, এরপর বর্ণনা পয়েন্ট করে লিখতে হবে। অর্থাৎ তুমি প্রথমে লিখবা যে মেটাসেন্ট্রিক, এবার মেটাসেন্ট্রিকের যে পয়েন্টগুলোর নাম আছে সেগুলো লিখবা, সেগুলোর বর্ণনা লিখবা। তারপরে আবার সাবমেটাসেন্ট্রিক লিখবা, সেগুলোর পয়েন্টগুলোর নাম লিখবা, সে পয়েন্টগুলোর বর্ণনা লিখবা। এইভাবে সিকোয়েন্সটা যাবে। জাস্ট তোমার মনে রাখার সুবিধার জন্য তুমি ছক করে মনে রাখলা, কিন্তু পরীক্ষায় লেখার সময় তোমাকে এভাবে পয়েন্ট করে করে বর্ণনা আকারে লিখতে হবে। ওইভাবে ছক করে লেখা যাবে না, কারণ ছক করে লেখার অর্থ হচ্ছে পার্থক্য, এখানে কিন্তু পার্থক্য চাই নাই। তো এরপরে চিত্র এঁকে দিবা, চিত্র আঁকতে জাস্ট কুইক 1 সেকেন্ড লাগবে, এটা চিত্রকে আমরা হামড়ি কিছু না, এবং হচ্ছে এইটা পুরোটাই আমাদের ক্রোমোজোমের প্রকারভেদ অংশে আছে। ঠিক আছে, সো এখানে একটা জিনিস বাদ পড়ছে, সেটা আমি একটু লিখে দিচ্ছি। সেটা হচ্ছে এইটা 3 মার্কের কোশ্চিন ছিল, 3 মার্কের কোশ্চিন ছিল। এটা তোমরা একটু বেশি টাইম নিয়ে লিখো, তোমাদেরকে একটু সুযোগ দিলাম, সেটা হচ্ছে 8 মিনিট। ঠিক আছে, 8 মিনিট নিয়ে লিখো। 3 মার্কের প্রশ্ন, তোমরা 8 মিনিট নিয়ে লিখো, যদিও তার আগেই শেষ হয়ে যাওয়া উচিত, কারণ এটা অনেক ছোট প্রশ্ন। তাও 3 মার্কের প্রশ্ন, তোমাদেরকে 8 মিনিট দিয়ে দিলাম। ওকে, ফাইন। সো বোর্ড আর অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক খুবই অল্প আছে, পড়ে ফেলবা যে কোনো কিছু। আজকে দেখো ক্লাসটা কতক্ষণে শেষ হয়েছে, 1 ঘন্টা 5 মিনিটে শেষ হয়েছে ক্লাসটা, তাই না? আচ্ছা, তোমরা একটা জিনিস বুঝবা, যখন কাউকে মারার চিন্তা ভাবনা করা হয় তার আগে কী করা হয়, তাকে তেল দিয়ে নেওয়া হয়। ঠিক আছে, তো তোমাদেরকে এখন মারবো না। আজকের ক্লাসটা যেহেতু আমাদের শর্ট হয়েছে, আমাদের ক্লাসগুলো কিন্তু 1.5 ঘন্টা ডিউরেশনের, এইটার রসুলটা আমি নেক্সট ক্লাসে নিব। অর্থাৎ আমাদের যে 7 নম্বর পর্বের ক্লাসটা আছে, ইয়েস আজকে তো 6 নম্বর, 7 নম্বর পর্বের যে ক্লাসটা আছে, যেটা বৃহস্পতিবার রাত 10টার সময় হবে, এবং এরপরে সোমবারে তোমাদের রেজাল্ট, রাইট? সো সোমবারে যেহেতু রেজাল্ট, রবিবার অথবা মঙ্গলবারে তোমাদের ক্লাসটা অফ থাকবে। ঠিক আছে, যে কোনো একদিন, হয় রেজাল্টের আগের দিন অথবা রেজাল্টের পরের দিন আমি হচ্ছে ক্লাসটা তোমাদের অফ দিব, যে কোনো একদিন। তো যেহেতু একদিন ক্লাস অফ যাবে, এবং ব্যাপারটা হচ্ছে যে আজকে কম পড়াইছি, বৃহস্পতিবারে আমাদের ক্লাসটা একটু লম্বা হবে। ঠিক আছে, এখন তোমাদের সামনে যে আমি কথাটা এইভাবে প্রেজেন্ট করলাম, তোমাদের কি মনে হলো যে এই কারণেই ক্লাসটা লম্বা হবে? না, আমি যে কোনো কিছু অনেক আগের থেকে চিন্তা করি, বুঝছো? তোমাদের যখন এই অধ্যায়টা, কোর্সটা, সব কিছু যখন আমি স্টার্ট করছিলাম, আমি মনে মনে জানতাম যে জুলাইয়ের লাস্ট উইকেই তোমাদের রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে, এবং তখনই আমার ডিসিশন নেওয়া যে রেজাল্টের আগে তোমাদের একটা ক্লাস হবে, যে ক্লাসটা একটু লং হবে। এখন সেই লং ক্লাসটা কেন লং হচ্ছে, এটার ব্যাখ্যাটাও আমি আজকে দিয়ে দিচ্ছি। নেক্সট ক্লাসটা হচ্ছে ডিএনএ, আরএনএ, এবং ডিএনএ আরএনএ পড়ার আগে নিউক্লিক অ্যাসিডের উপরের ক্লাস, নিউক্লিক অ্যাসিডের উপরের ক্লাস। এই 3টা টপিক আসলে সেপারেট করা সম্ভব না। তুমি যেদিন নিউক্লিক অ্যাসিড পড়তেছো, সেদিন আসলে তুমি ডিএনএ আরএনএই পড়তেছো। আবার তুমি যখন ডিএনএ পড়তেছো, পাশাপাশি যদি তুমি আরএনএ না পড়ো, তাহলে ডিএনএর সাথে আরএনএর একটা অসামঞ্জস্যতা ক্রিয়েট হয়ে যাবে। বুঝতে পারছো? এই কারণে আমাদের এই 3টা টপিক আসলে একদিনেই পড়তে হবে। এই কারণে বৃহস্পতিবারের ক্লাসের পরে কিন্তু আমি শুক্রবারেও ক্লাস রাখি নাই। সো তোমরা হচ্ছে নেক্সট যে ক্লাস আছে সেটাতে এসে কেউ বলবা না আপু ক্লাস লম্বা হচ্ছে, কারণ আমি কিন্তু কোনো ক্লাসই লম্বা নেই না।
পার্টিকুলারলি এই 7 নম্বর পর্বের ক্লাসটা তোমাদের লম্বা হবে, এটা টপার্স ব্লুপ্রিন্টটাও লম্বা, এই কারণে কিন্তু শুক্রবারের ক্লাস অফ থাকবে। তোমরা সেদিন পড়াশোনা করবা, রিভিশন দিবা বাকি 2টা পর্ব, কারণ গত 2টা পর্বের ক্লাস কিন্তু বেশ ছোট ছিল, 5 এবং 6 নম্বর দিয়ে আমাদের 18 জুলাই শনিবার এই 5, 6, 7 পর্বের উপরে 25 মার্কের উইকলি এমসিকিউ পরীক্ষাটা সুন্দরভাবে দিয়ে ফেলবা। আর পড়াশোনা করে ফেলো, কারণ চ্যাপ্টার ফাইনাল এক্সাম কিন্তু খুব দ্রুতই আসতে যাচ্ছে, ঠিক আছে? সো আজকে যেহেতু বলেছি ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, সো সবাইকে অনেক অনেক মানে থ্যাংক ইউ ক্লাসটা ধৈর্য ধরে করার জন্য। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।